ভিডিওটা অফ করে দিলাম। হ্যাঁ, আমরা ক্লাস নেওয়ার সময় ভিডিওটা অফ রাখি। আমরা আপনাদের জন্য ওপেন করে রাখছি, এই আনমিউট করে রাখছি না, মিউট করে রাখছি না। সেগুলো আপনারা আমাদের ক্লাসের মধ্যে যদি কথা বলেন আমরা শুনতে পারবো আর কি। হ্যাঁ, আমরা চাচ্ছি আমাদের ক্লাসটা পার্টিসিপেবল হোক, আপনারা সবাই সবার জায়গা থেকে পার্টিসিপেশন করবেন এবং কথা বললে ক্লাসটা নেওয়া আমাদের জন্য অনেক ভালো হয়, এবং আপনারা যে বুঝতে পারছেন এটা আমিও বুঝতে পারি, আপনারা বুঝতে পারেন। আচ্ছা, আমাদের ডিফেক্টো আমাদের পরিচয় সম্পর্কে তো সবাই জানেন না, আবার বলবো নতুন করে? এখানে অনেকেই নতুন আছে যারা আপনার পরিচয় আচ্ছা, জানে না। অনেকেই নতুন আছেন। আমরা যে ওনারা তো সঙ্গেও কেউ দিয়েছি, কথা আমরা যে বলতেছে না। ব্যানারটা দিয়েছিলাম আমাদের পরিচয় পর্বের সঙ্গে, ওখানে আমার টোটাল বিস্তারিত বলা ছিল। তারপরে বলছি, আমি হচ্ছে ইমরান আহমেদ, এলএলবি এবং এলএলএম করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকাতে কর্মরত আছি আর কি। আমি ঢাকার ডিএমপি তে আছি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে। আমি সাবেক প্রভাষক এবং বিভাগীয় এই প্রধান ছিলাম আইন বিভাগ, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনা, এবং সিনিয়র শিক্ষক ছিলাম, সিনিয়র প্রভাষক ছিলাম আইন বিভাগ, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ঢাকা। এবং আমি সাবেক অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অর্থাৎ ল প্রফেশনে যে যে ডিগ্রি গুলো আছে সবগুলো মোটামুটি আমার এখানে ইয়ে করা আছে আর কি। আমার এই ল প্রফেশনের ডিগ্রি গুলো স্থগিত করা আছে, এখন হাইকোর্টেরটা করা আছে, আমার ঢাকা বারেরটা করা আছে। যেহেতু একই পেশায়, এই পেশায় থাকলে আপনি কিন্তু বার কাউন্সিলের, অর্থাৎ আপনি একই সাথে অ্যাডভোকেটের এবং জাজশিপ করতে পারবেন না। আপনাকে ওটা স্থগিত করে রাখতে হয়। আমি যদি ইন ফিউচার কখনো এখানে যেতে চাই তাহলে আমাদের স্থগিতাদেশ বাদ দিয়ে আমাকে তখন আবার এই পেশায় আমরা যোগ দিতে পারবো। কথা শোনা যায় আমার কথা? জি ঠিকঠাক স্যার, শোনা শোনা যায়। তো জি আমার স্যার। কথা শুনতে পাচ্ছেন? স্যার জি শোনা স্যার। যাচ্ছে। জি স্যার। গুড। আচ্ছা, ডিফ্যাক্টো পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগত জানাচ্ছি। আমরা যতগুলো ক্লাস করেছি প্রত্যেকটা ক্লাসে আপনারা স্বতঃস্ফূর্ত আমাদের সঙ্গে যোগদান করেছেন, এবং মানে আমরা শেষ পর্যন্ত ছিলেন আর কি আপনাদের আমাদের সঙ্গে। আপনারা মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শোনেন, এবং আমরা বিশ্বাস করি যে আপনারা সবাই মনোযোগী আর কি। এবং মনোযোগী হওয়ার কারণেই আপনারা এই যে রাত 9টার সময়, কালকে শুক্রবার, আজকে আপনি বাইরে আড্ডা না দিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি আশা করি আপনারা আমাদের এখানে যোগ দেওয়ার কারণে আপনারা বিমুখ হবেন না। আমরা যে পদ্ধতিগুলো বা যে টেকনিক গুলো আপনাদের এখানে আলোচনা করব, আশা করি আপনাদের যে আপকামিং যে বার কাউন্সিল পরীক্ষাটা আসছে, সেই পরীক্ষায় আপনারা যদি এই টেকনিক গুলো অ্যাপ্লাই করেন এবং নিয়মিত পরিচর্যা করেন এবং মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনি অ্যাডভোকেট হবেন, তাহলে আশা করি এবং বিশ্বাস করি যে আপনারা, আপনাদের এই আশা পূরণ হবে এবং আপনারা আপনাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আপ- আমরা যখন ক্লাসের জন্য এই ইয়েটা দিয়েছিলাম তখন আমাদের কয়েকটা বিষয় আমরা উল্লেখ করে দিয়েছিলাম। হ্যাঁ, সেই বিষয়গুলোর মধ্যে দেখেন এখানে কতগুলো বিষয় আছে। মোট 6টা বিষয় ছিল, যে 6টা বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। প্রথম কথা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং টপিক যাচাই করা। আমরা কিন্তু কথা বলছি বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে, নাকি? জি স্যার। আমরা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা কিভাবে পাশ করা যায় সেই বিষয় নিয়ে কথা বলছি। এমসিকিউ জি পরীক্ষা স্যার। যদি পাশ করতে পারেন তাহলে অন্য বিষয় নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না, কারণ এখানেই হচ্ছে আপনাকে বাদ দেওয়ার প্রক্রিয়াটা অনেক সহজ। আপনি একটা ভুল করবেন, সেখান থেকে আপনাকে মাইনাস করে দেওয়া হবে নাম্বার। আপনাকে বুদ্ধিমত্তা অর্থাৎ ধৈর্যের পরীক্ষা নেবে এখানে। এই পরীক্ষাটা নেওয়া হয় আপনাকে কিভাবে বাদ দেওয়া যায়। এই জন্য আমরা কিছু টেকনিক আপনাদেরকে শেখাবো বা টেকনিক শেখানোর চেষ্টা করব, বা কতগুলো শিক্ষা আপনাদেরকে দিব, যে শিক্ষা আপনারা যদি অ্যাপ্লাই করেন আশা করি আপনাদেরকে বাদ দিতে পারবে না। আর এখানে বাদ দিতে, অর্থাৎ এখানে যদি অ্যাপ্লাই করতে পারেন আমরা রিটেনে, অর্থাৎ আপনার রিটেন এবং ভাইবা পরীক্ষায় খুব একটা কঠিন না এটা। ওখানে আপনাকে মনে করেন ওই 50%-এরও বেশি আপনাদেরকে টেকায়, কিন্তু এখানে আপনারা দেখবেন 5% আপনারা টিকতে পারবেন। অর্থাৎ 100 জন পরীক্ষা দিলে 95 জনকে ধাক্কা দিয়ে আপনাকে ফেলাই দিবে। 5 জন টিকে থাকবে, 5 জন 95 ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলাই দেবে, নাকি? সবাই থাকবে, কিভাবে আপনাকে টপকিয়ে দেওয়া যায়, তাই তো? জি স্যার। এখানে দেখেন আমরা ছয়টা টপিক দিয়েছি আর কি, 7টা টপিক দিয়েছি। টপিক গুলো তো দেখতে পাচ্ছেন। জি। প্রথম টপিক কি দেওয়া আছে? গুরুত্বপূর্ণ অধ্যায় ও টপিক যাচাই কৌশল। আমরা যতগুলো আমাদের সাবজেক্ট সম্পর্কে জানেন, আমাদের 7টা সাবজেক্ট আমাদের পরীক্ষা দিতে হয়, যেখানে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়। এই 7টা সাবজেক্টের কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ, কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা নির্বাচন করবো কিভাবে। ঠিক আছে, এই টেকনিক আপনাদেরকে শিখাবো যে সব বইয়ের, অর্থাৎ একটা বইয়ের যতগুলো অধ্যায় আছে সেইগুলো আপনার সবগুলোই গুরুত্বপূর্ণ,
না সব টপিক গুলোই গুরুত্বপূর্ণ? আপনারা সাজেশন জিনিসটা তো খুব ভালো বোঝেন, পরীক্ষার আগে একটা সাজেশন করেন না? জি স্যার। এই সাজেশন আর আমাদের যেমন পরীক্ষার আগে আমরা একটা টেস্ট পেপার কিনি, টেস্ট পেপার কিনে দেখি যে এই টেস্ট পরীক্ষায় কোথায় কোথায় আসছে এই প্রশ্নটা, অথবা দেখি যে প্রিভিয়াস পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসছে, এটা আমরা দেখে তারপরে আমরা সাজেশন করি যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা 2-1 বছর পর পরই আসে, এটা আমাদের করতে হবে নাকি, এরকম করে তো আমরা নির্বাচন করি। জি। সেক্ষেত্রে আমরা এখানেও নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনটা অধ্যায় গুরুত্বপূর্ণ, কোন টপিকটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা মাথায় রেখে তারপর নির্বাচন করি। প্রশ্নের ধরন বুঝে প্রস্তুতি নেওয়ার কৌশল, অর্থাৎ প্রশ্নটা কোন ধরনের প্রশ্ন হয়, সংখ্যাত্মক প্রশ্ন বেশি হয় না ভিতরে থিওরিটিক্যাল প্রশ্ন বেশি হয়, এইগুলো আমরা প্রশ্নের ধরন বুঝে বুঝে প্রস্তুতি নেব। একটা অধ্যায়ে সব করবো তা না, আমরা শুধু দেখবো যে কোন প্রশ্নের ধরন কিভাবে, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা, টাইপ ম্যানেজমেন্ট এবং কুইক সলভিং টেকনিকটা কি ইম্পর্টেন্ট না? আপনি মনে করেন 10টা প্রশ্ন দাগাতে গিয়ে আধা ঘন্টা ফি ফেললেন নাকি, বা যে একটা প্রশ্ন পারেননি ওইটার পিছনেই সময় দিলেন যে আমি সারাক্ষণ এটা সলভ করবো তারপরে নিচের দিকে রাখবো। হতে পারে না এরকম আপনাদের? হয়তো স্যার অনেকের হয় এরকম কিন্তু হয়ে এই যায়। প্রশ্নটা মনে করার চেষ্টা করতেছি, এই প্রশ্ন আমি জানি, মনে করবো এরকম করতে করতে শেষে আর টাইম থাকে না, এবং দেখবে অনেকে এমসিকিউ 10-15টা না দাগিয়েই চলে আসে। আছেন না আপনাদের মধ্যে কেউ আছেন এরকম হয় জি স্যার হয়তো। যে আপনারা পরীক্ষা দিলেন শেষে দেখা যায় তার টাইম নেই বলে 10টা প্রশ্ন করতেও পারলেন না, ওর এমসিকিউ উত্তরও দিতে পারলেন না, এরকমও তো হয়। আচ্ছা, গুরুত্ব আইনগুলো মনে রাখার শর্টকাট টেকনিক এবং ছন্দ আপনাদেরকে আমরা বলবো যে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে শর্টকাটে মনে রাখা যায়। কারণ সব বিষয় মনে রাখার জন্য যেমন একই বই আমরা পড়ালেখা করি, একই স্যারের কাছে পড়ি, একই স্কুলে পড়ি, কেউ ফেল করে আবার কেউ পাস করে, এবং অনেকেই ভালো রেজাল্ট করে, সেক্ষেত্রে তার কিছু শর্ট টেকনিক আছে। অনেকে গদবাদা পড়া পড়ে যে আমি পড়েই যাচ্ছি, ওর কোনো টেকনিক নাই, শুধু পড়ার দরকার তাই পড়ে, কিন্তু ওর কোনো টেকনিক অ্যাপ্লাই করে না। এই টেকনিক গুলো আমরা চেষ্টা করবো কিভাবে টেকনিক ইয়ে করা। আচ্ছা, কমন এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করবো, অর্থাৎ বিগত সালে কি কি প্রশ্ন, কোন ধরনের প্রশ্ন বারবার আসতেছে, এইগুলো হয়তো কমন বলি না, যে প্রশ্নটা কমন বারবার এই জিনিসটা আসে, এবং বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমরা দেখানোর চেষ্টা করি। আরেকটা আছে গুরুত্বপূর্ণ ধারা অনুচ্ছেদ গুলো ভিন্ন ভিন্ন আইনের সাথে তুলনা করে মনে রাখার পদ্ধতি, অর্থাৎ একই একই আইনে দেখবেন যে একই বিষয় নিয়ে বিভিন্ন আইনে বিভিন্ন ধারা আছে, ওই ধারাগুলো আমরা কি করব, শর্টকাট করে, অর্থাৎ একটার সাথে আরেকটা কম্পেয়ার করে কিভাবে মনে রাখা যায় সেটা আমরা বলার চেষ্টা করব। আর এটা হচ্ছে সফলদের অভিজ্ঞতা এবং পরামর্শ। সফলদের অভিজ্ঞতা মানে কি, যারা এই পরীক্ষা দিয়েছে এবং পরামর্শ দিয়েছে, এদের এদের জ্ঞান আপনাদের জানার দরকার আছে কিনা, তারা কিভাবে পাশ করলো, কিভাবে প্রস্তুতি নিয়েছে। যারা মাঠে খেলেছে আর কি, বাইরে বাইরে ওই যে পেভিলিয়ানে বসে থেকে খেলা দেখার ভিতরে খেলা কি এক জিনিস। জি না স্যার। যারা খেলেছে ওদের অভিজ্ঞতা দিলে মনে হয় আরো ভালো হয়, যে ওরা কিভাবে খেললো, কিভাবে গোলটা দিল নাকি। ওরা যদি আমাদের গল্প শোনাতে পারে এটা তো আমাদের জন্য অনেক ভালো, কারণ আমরা ওটা না খেলে ওদের বাস্তবিক জ্ঞানটা আমাদের কাজে লাগাতে পারবো নাকি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা জি টপিক স্যার। ওয়াইজ আলোচনায় চলে যাই, হ্যাঁ, যে আমাদের টপিকে যে কথাগুলো বললাম সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথম টপিকটা কি বলছিলাম বলেন তো? কে বলতে পারবেন আমাদের প্রথম টপিকটা কি ছিল? গুরুত্বপূর্ণ অধ্যায় ও টপিক বাছাই কৌশল। টপিক বাছাই কৌশল। তাহলে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং টপিক যাচাই করার জন্য আমাদের কি করতে হবে বলেন? তাহলে এই যে অধ্যায়গুলো থেকে বারবার প্রশ্ন আছে, যে টপিকগুলো বারবার প্রশ্ন, সেই টপিকগুলো আমাদের যাচাই করতে হবে এবং বাছাই করতে হবে না? তাহলে না আমরা জি, বুঝবো এবং আমরা এগুলো কৌশল গুরুত্ব কি জানতে হবে। গুরুত্ব না এটা কোথা থেকে শিখবো আমরা বলেন তো? বিগত সালের প্রশ্ন থেকে শিখবো নাকি? আমি হঠাৎ করে বই পড়ে শিখতে পারবো না কি হচ্ছে না হচ্ছে, আমরা শিখবো কিভাবে, বিগত গত সালে প্রশ্ন। বিগত সালে যে প্রশ্নগুলো আসছে ওটা কোথা থেকে আসে, কোন টপিকের উপর বেশি আসে, এই প্রশ্নগুলো যদি আমরা জানতে পারি তাহলে। এখানে দেখেন আমরা একটা এই তামাদি আইন নিয়ে একটা কাজ করেছি। তামাদি আইনের যদি আমরা এই তামাদি আইনের এই ধারাটা দেখি, এটা দেখলে আমরা দেখতে পাবো, দেখছেন এই যে ধারা এবং অধ্যায় ভিত্তিক এটা কি আছে বলেন? তামাদি আইন প্রাথমিক। প্রাথমিক যে ধারণা, অর্থাৎ এখানে যে আলোচনা আছে প্রাথমিক সেকশন ছাড়াই, সেখান থেকে বার কাউন্সিলে 2টা প্রশ্ন আসছে এ যাবত। সেকশন 2 থেকে কোনো প্রশ্ন আসেনি, আসছে জি না স্যার। 3 থেকে 3টা প্রশ্ন আসছে। তাহলে 3 নাম্বার সেকশনটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট স্যার। 4 থেকে একটা প্রশ্ন আসেনি, মানে আপনি আপনারাই বলবেন যেখান থেকে এটা এটা দেখানোর পর আপনারা বলবেন যে আসলে কোন সেকশনটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমরা পড়ার সময় ওই রকম করেই পড়বো,
যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আপনারা একটা দেখেন 5 ধারা থেকে 4টা প্রশ্ন আসছে, এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট স্যার। আরো গুরুত্বপূর্ণ দেখেন 6 ধারা থেকে কয়টা প্রশ্ন আসছে? 6টা প্রশ্ন আসছে বার কাউন্সিলে। 7 ধারা থেকে কোনো প্রশ্ন আসেনি, 8 ধারা থেকে 2টা প্রশ্ন আসছে, 9, 10, 11 থেকে আসেনি, আবার 12 থেকে 3টা প্রশ্ন আসছে, 14 থেকে 3টা প্রশ্ন আসছে। আবার দেখেন 17 থেকে আসছে, 18 থেকে 2টা আসছে, এর মাঝখানে আসেন 23 থেকে একটা প্রশ্ন, 25 থেকে একটা প্রশ্ন, 26 থেকে 5টা প্রশ্ন আসছে। তাহলে এই যে এর ভিতর আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ধারা কোনটা আপনারা বলেন? 6 নাম্বার। স্যার ধারা 3, ধারা ধারাটা 6, ইম্পর্টেন্ট। তার মানে ধারা কনফিউজ কি পাচ্ছেন? 5। কোন টপিকটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? এই এভিডেন্স তামাদি আইনের কোনটা আমরা বেশি করে পড়বো, কোন ধারাগুলো 6। বেশি করে পড়বো সেটা বুঝতে পারছেন কিনা? 6 6 6, বোঝা 26, যাচ্ছে? 5। তাহলে আমাদের উপরের কথাটা কি হইলো? এই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং টপিক নির্বাচন করতে পারছেন? জি স্যার। জি স্যার। তার মানে আমরা যদি প্রত্যেকটা সাবজেক্টে এরকম ডাটা বের করতে পারি, তাহলে কি আমাদের কি এই টপিকটা কোনটা অধ্যায়টা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না এটা নির্বাচন করা সহজ হবে কিনা? জি জি স্যার স্যার, সহজ হবে। আপনারা আমার সাথে একমত? জি জি স্যার। জি। প্রত্যেকটা সাবজেক্ট পড়ার আগে আমরা আমাদের ওই সাবজেক্টের উপর কোন সালে কোন প্রশ্ন আসছে এবং কোন অধ্যায় থেকে কোন টপিক থেকে কোন সেকশন থেকে কতগুলো প্রশ্ন আসছে এটা আমরা নির্বাচন করব, তারপরে আমরা প্রস্তুতি নেব নাকি? আমরা যদি নাই জানি যে আমাদের কোথায় যেতে হবে বা কোনটা টপিকে আমার প্রস্তুতি নেবে, সেটা না জানি এলোমেলো ভাবে গেলে কোথাও যেতে পারবেন, পৌঁছাতে পারবেন? না যেতে পারবে না। আমাদের আগে দেখতে হবে আমরা পড়বো কোনটা, আমার কোনটা ইম্পর্টেন্ট সেটা পড়বো। আর বারবার বলেছি বার কাউন্সিল পরীক্ষা কিন্তু 100 মার্কসের হয়, আপনাকে 100 মার্কসই পেতে হবে না, আপনাকে 50 মার্কস পেলে আপনি পাস, 100 মার্কস পেলেও পাস। তো সেক্ষেত্রে আপনাকে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষা দিতে হবে। এবং আপনাকে এই 100 মার্কসের অর্থাৎ 50 মার্কসের বেশি যদি নাম্বার গুলো পান, সেই নাম্বার কিন্তু আপনার পরীক্ষায় অর্থাৎ রিটেন এবং ভাইভা পরীক্ষায় আর যোগ হবে না। সেক্ষেত্রে আমাদের এখানে 150, 200, 100 পাওয়ার দরকার আছে, আমাদের পাইতে হবে কত? 50। 50। তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমরা ভালোভাবে প্রস্তুতি নিই, 50 নাম্বার পাওয়া সম্ভব কিনা? জি স্যার। সম্ভব। এই যে এখানে আরেকটা ডাটা দিয়েছে দেখেন, কোন অনুচ্ছেদ থেকে 3 নাম্বার অনুচ্ছেদ থেকে 2টা প্রশ্ন আসছে, এগুলো তো আর বলার দরকার আছে আপনাদের? দেখেন 142 থেকে 2টা প্রশ্ন আসছে, এই যে এটা ইম্পর্টেন্ট। আবার দেখেন এর নিচে আরো বেশি প্রশ্ন আছে, এই যে 68 থেকে প্রশ্ন আসছে কয়টা? 2টা। 120 থেকে 4টা প্রশ্ন আসছে, দেখছেন? আমাদের যে অনুচ্ছেদ আছে না, এই অনুচ্ছেদটা খুবই ইম্পর্টেন্ট। এই 120, এই 120 অনুচ্ছেদ থেকে কয়টা প্রশ্ন আসছে আমাদের? 4টা। 4টা। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, গত এই 25 সালের যে বার কাউন্সিল পরীক্ষা হয়েছে না, পিলি পরীক্ষা, জি স্যার। সেখানে জি শুধু স্যার। এই অনুচ্ছেদ থেকে 5টা প্রশ্ন আসছে, শুধু অনুচ্ছেদ থেকে। 10টা প্রশ্নের ভিতর শুধু অনুচ্ছেদ থেকে 5টা প্রশ্ন আসছে, মূল আইন থেকে 5টা প্রশ্ন আসছে। সেক্ষেত্রে অনুচ্ছেদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকে অনুচ্ছেদটা পড়েই না, শুধু ভিতরের আইনটা পড়ে। জি আচ্ছা, প্রথম প্রথম টপিকটা কি বোঝা গেল? জি স্যার, বোঝা গেল গুরুত্বপূর্ণ অধ্যায় টপিক বাছাই কৌশল। আচ্ছা, এটা স্যার এটা বাছাই বোঝা করার গেল। পদ্ধতি আপনারা শিখে গেলেন, ঠিক আছে? জি স্যার। এটা আপনি এখন নিজে নিজে বাছতে পারেন না কোনটা গুরুত্ব কোনটা গুরুত্বপূর্ণ? এটা আমাদের জি কাছে স্যার। আশা লাগবে, আমাদের কাছে না আশা স্যার, লাগবে না আপনারাই পারবেন? 4 ধারা 5 আমরা যে ধারা। পদ্ধতিগুলো শিখিয়ে দিচ্ছি আপনারা শুধু অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, প্রশ্নের ধরন বুঝে প্রস্তুতি নেওয়ার কৌশল। আচ্ছা, এখন মনে করেন বুঝলেই তো হবে না, না ওই সেকশন থেকে প্রশ্ন আসছে মানে ওই সেকশন থেকে তো 20টা প্রশ্ন করা যায় না। আমরা যদি ইসে যাই, মনে করেন লিমিটেশন একটা সেকশন 3-এ যাই, ওখান থেকে 20 থেকে 25টা প্রশ্ন বানানো সম্ভব, তাই তো? জি জি স্যার, লিমিটেশন এক। এখন ওই প্রশ্নের ধরন অর্থাৎ কি ধরনের প্রশ্ন আমাদের আসছে, ওই ধরন বুঝে আমাদের প্রস্তুতি নিতে হবে নাকি? জি যে এটা সংখ্যা আসে না খারিজ বিষয়ে আসে, না কোন কোন ইয়ে, এটা আমরা পড়ানোর সময় দেখতে পাবো। তার মানে প্রশ্নের ধরন যদি আমরা বিশ্লেষণ করি, ওই প্রশ্নের ধরনটা আমাদের জন্য গুরুত্ব। আমরা প্রথম প্রশ্ন দেখলাম সেকশন, কোন সেকশন আসে, প্রথম দেখলাম আমরা অধ্যায়, তারপরে দেখলাম সেকশন। এখন যদি সেকশন হলেই হবে না, ওই সেকশন থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা আমাদের হুম। বুঝে বুঝে প্রস্তুতি নিতে হবে, ঠিক তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস লিখেছি, কিভাবে আইন পড়বেন বলছে, আমরা আইন পড়ে প্রশ্ন তৈরি করব না প্রশ্নের ধরন অনুযায়ী আইন পড়বো? বলেন। প্রশ্নের ধরন অনুযায়ী আইন করব। প্রশ্নের ধরন, আমরা যে কথাটা উপরে বললাম, প্রশ্নের ধরন বুঝে প্রস্তুতি নেওয়া মানে কি, আমরা আগে প্রশ্নের ধরন বুঝবো, পরে প্রস্তুতি নিব। যাতে আমাদের প্রস্তুতি কি নিব। হয় যে একটা প্রশ্নের ভিতর অর্থাৎ একটা সেকশনের ভিতর সব আপনার মনে রাখতে হবে না, যে ধরনের প্রশ্ন বারবার আসছে ওই ধরনের জিনিসগুলো শুধু মনে রাখবে না, অন্যান্য জিনিসগুলো ভুলে গেলে হবে।
জি জি ঠিক আছে? তার মানে আমরা ওই প্রশ্নে ওই সেকশন থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা শিখবো। আচ্ছা, এই যে গত আমরা এখানে যেগুলো দেখাচ্ছি দেখেন 25 সালে, সবই কিন্তু 25 সালে, দেখতে পাচ্ছেন এখানে? জি স্যার। এটা কিন্তু 25 সালের। আমরা যতগুলো এই এই প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করবো সবই 25 সালের। দেন 25 সালে কিন্তু প্রশ্নটা 25 সালে পড়বে ডিজিটাল। এখানে মনে করেন দলিল সম্পর্কে প্রশ্ন আসছে, এখানে ডিজিটাল না, এটা দলিল হবে, পুরাতন দলিল। হ্যাঁ, পুরাতন 30 বছর। পুরাতন দলিল যথাযথ হেফাজত থেকে আদালতে দাখিল হলে তা যথাবিহিত রূপে সম্পাদিত বলে অনুমান করা যাবে কত বছরের 30 পুরাতন বছর। হলে। তার মানে কি? এই প্রশ্নের 30 ধরনটা বছর। বোঝেন, এই প্রশ্নের ধরনটা 14 বোঝেন। আমি বছর মনে ধরনটা হয়। বুঝতে বলছি, উত্তর দিতে বলিনি। প্রশ্নের ধরন দেখেন, জি স্যার। প্রশ্নের ধরন হচ্ছে একটা আপনাকে অনুমান করতে বলছে না, জি আর একটা হচ্ছে কত বছরের পুরাতন হলে। দুইটা জিনিস চাচ্ছে। তার মানে কি আমাদের ওই সেকশন পড়ার সময় আমরা এই দেখো অনুমান কোন কোন সেকশনে অনুমান সম্পর্কে বলা আছে, আর কোন কোন সেকশনে এই মেয়াদ সম্পর্কে বলা আছে, যে কত বছরের পুরাতন হলে, কত বছরের হারাই গেলে, কত বছর খুঁজে না পেয়ে গেলে। এই সংক্রান্ত আমাদের আসলে এভিডেন্স একটা কোথায় কোথায় আছে, এটা যদি আমরা জেনে পড়ি তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের বারবার আসছে। তার মানে আমরা এই যখন সেকশন গুলো পড়বো তখন দেখবো যে অনুমান সংক্রান্ত সেকশন কোথায় কোথায় আছে, আবার পুরাতন সেকশন গুলো কোথায় কোথায় আছে। আচ্ছা, সেগুলো থেকে আমরা যদি এটা দেখি, এই যে এভিডেন্স একটা পুরাতন সেকশন কোথায় কোথায় আছে, অনুমান করা যায় সেকশন কোথায় আছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার, স্যার। দেখতে এই যে পাচ্ছি। ঘটনা সংক্রান্ত অনুমান করা যায়, ঘটনা সংক্রান্ত অনুমান করা যায়, দেখেন সেকশন আছে 86 থেকে 88 ক, 90, 91, 90 এর ক, আবার 114 হইলো। তার মানে আমরা অনুমান সংক্রান্ত প্রশ্ন আসে পারে, অনুমান সংক্রান্ত সেকশন আছে আমাদের এভিডেন্স একটা এতগুলো। আইন সম্পর্কে অনুমান করা যায় 41, দেখছেন কতগুলো? জি, বিবেচনামূলক দেখতে অনুমান পাচ্ছি। করা যায় কতগুলো দেখেন। আবশ্যিক অনুমান আছে কতগুলো দেখেন, একই সেকশন কিন্তু বিভিন্ন ভাবে বলা হচ্ছে। আবার চূড়ান্ত 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 ভাবে করা যায় কোথা থেকে, এই যে চূড়ান্ত বা কনক্লুসিভ প্রুফ কোথায় কোথায় করা যায়। অর্থাৎ আমরা যদি 41 অনুমান হবে। সংক্রান্ত সেকশন গুলো দেখি, এই সেকশন গুলোতে অনুমান সংক্রান্ত বিষয় নিয়ে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। তার মানে অনুমান অনুমান বিষয়ে যেহেতু আমাদের বারবার প্রশ্ন আসছে, আমরা অনুমান সংক্রান্ত যদি সমস্ত সেকশন গুলো জেনে ফেলি তাহলে অনুমান সংক্রান্ত কোনো এই আইনে দেখবেন আরো এই বছরে 3টা প্রশ্ন আসছে অনুমান সংক্রান্ত। আমরা আপনাদের নিচে দেখাবো। অর্থাৎ অনুমান সংক্রান্ত সমস্ত সেকশন আমরা যদি জেনে যাই, তো কোনো প্রশ্ন আসলে পারবেন অনুমান সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে। ইনশাল্লাহ পারবো স্যার। তার মানে আমরা যদি এই জিনিসগুলো, অর্থাৎ এই যে অনুমান সংক্রান্ত জিনিসগুলো সব এক জায়গায় করে ফেলি, আপনি মনে করেন 1 নাম্বার সেকশন থেকে পড়া শুরু করলেন, সেক্ষেত্রে আপনি ওই 86 নাম্বার অনুচ্ছেদে যে পাইলেন অনুমান, এটা আপনার মনে থাকবে যে 1 নাম্বার সেকশন, অথবা 86 পড়া শুরু করলেন, 114 যে আবার অনুমান পাইলেন। তার মানে এই 14 সাথে 86 কম্পেয়ার করতে পারবেন? হ্যাঁ, মানে আপনার কি 86 তখন কথাটা মনে থাকবে, না আমরা যখন অনুমান সংক্রান্ত পড়বো তখন এই ধারাগুলো একবার পড়ে নেবো, এটা ভালো হয়? না 86 থেকে যত সেকশন আছে পড়তে 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 যেয়ে তারপর 14টা পড়ে তারপর এর সাথে মিলাবো, কি করবো? না স্যার, এখানে না, ঘটনা এইটা সম্পর্কিত যে এখানে ধারাগুলো আছে ধারাগুলো ইজি। পড়তে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ ঘটনা সম্পর্কিত অনুমান হ্যাঁ। যে ধারাগুলো সম্পর্কিত এই ধারাগুলোই পড়তে হবে স্যার, এই সবগুলো না। ধারাগুলো পড়লে আপনার মনে রাখা, কম্পেয়ার করার সুযোগ হবে, যে এই জি স্যার। ধারাগুলো তো অনুমান আছে। মনে করেন 86 পর্যন্ত পড়তে পড়তে 86 থেকে শুরু করে পড়তে পড়তে 114 যে, আবার 86 আর আপনি যদি 114 যদি কম্পেয়ার করেন আপনার আর মনে থাকবে। এই জন্য আমরা এই যে অনুমান সংক্রান্ত অর্থাৎ ঘটনার অনুমান সংক্রান্ত জিনিসগুলো আমরা এখানে পড়ে ফেলি। বুঝা গেল? জি স্যার। আবার আমরা চূড়ান্ত অনুমানের সেকশন আছে দুটো, একটা 41 আর 112। এটা মনে রাখতে পারবেন না? আপনি একটা মনে করেন ঘটনা চূড়ান্ত অনুমান অর্থাৎ কনক্লুসিভ প্রুফ সম্পর্কে 41 একবার পড়লেন, মাঝখানে আবার আর সব একটা সেকশন গুলো পড়ে পড়তে হবে। 112 গেলেন। 112 গেলে মনে করতে পারবে না যে আমি এই ঘটনা অর্থাৎ ওই কনক্লুসিভ প্রুফ কোথায় পড়ছিলাম, আর মনে করতে পারবে? জি না স্যার, শুধু এখানে দুইটা ধারা পড়লে তো এনাফ স্যার, 41 ধারা এই 112 দুইটা ধারা। পড়ার সময় অর্থাৎ আমরা যখন চূড়ান্ত অনুমান পড়বো তখন আমরা 41 অনুচ্ছেদটা পড়বো, ধারাটা পড়বো, আবার 112 ধারাটা পড়বো, তাহলে আমাদের এই চূড়ান্ত সংক্রান্ত দুইটা ধারাই পড়া হয়ে গেল, তাই তো? জি স্যার। কে যেন বলছিলেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে গিয়ে মনে রাখতে পারবেন, উনি আমার আইডিয়াটা বুঝতে পারছেন? আপনারা কেউ লাইনে নেই নাকি? আসি তো স্যার আমরা একটু। আপনারা একজন বলছিলেন না যে স্যার আমরা ইয়ে করি, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যাই, তার কি মনে হচ্ছে যে এরকম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে গেলে মনে থাকবে কিনা? ওইগুলো তো না পড়া স্যার, জীবনেও সম্ভব না, এত পড়া কেমনে শেষ দিব?
হ্যাঁ, ওনার আইডিয়া কি এখনো ঠিক আছে না আইডিয়াটা রং ছিল? একটু বলবেন আমাকে। রং ছিল স্যার আমার আইডি। হ্যাঁ, এরকম করলে আমার মনে হয় ভালো হয়। আমার তারপর আপনাদের আছে আপনাদের যদি মানে মতামত বা যৌক্তিক কোনো ইয়ে থাকে আপনাদের মতামত আমরা মানবো। হ্যাঁ, দেখেন আমরা এই জায়গায় দেখেন কি বলছি। আচ্ছা, আমরা এখানে বলছি যে সাক্ষ্য আইনে অনুমানের সময়সীমা দেখছেন? সময়সীমা, জি জি স্যার। স্যার অনুমানের সময়সীমা দেখছেন? জি স্যার জি। এটা কি বোঝাচ্ছে বলেন তো? এই অনুমানের সময় সংক্রান্ত ধারা আছে এভিডেন্স অ্যাক্টে ৪টা। 90, 90 ক, 90 107, 90 কম 107 আর 108। 8 108। এই ধারার বাইরে অনুমান সংক্রান্ত বিষয় আমাদের এভিডেন্স একটা নাই। দেখেন পুরাতন দলিল সম্পর্কে অনুমান করা যায় কয় ধারায়? 90 ধারায় করা যায় কত দিনে? 30 30 বছর বছর তাই স্যার। তো? জি এই যে পুরাতন ডিজিটাল রেকর্ড কিন্তু এই যে আমাদের আগের এভিডেন্স একটা ছিল না, 22 সালে যে এভিডেন্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানে এটা ঢোকানো হয়েছে। তার 5 বছর, অর্থাৎ পুরাতন এভিডেন্স যদি সেটা যদি দলিল না হয়ে কি হয় ডিজিটাল হয়, তার বয়স হবে কত? 5 বছর হলে আমরা 5 অনুমান বছর করতে পারবো। 5 বছর। আচ্ছা, জীবিত থাকার অনুমান, অর্থাৎ কোনো ব্যক্তি যে জীবিত আছে এই বিষয়ে অনুমান হবে। কেউ যদি 30 বছর আগে বলে যে আমি ওই ব্যক্তিকে 30 বছর আগে দেখেছি, তাহলে আদালত অনুমান করবো ওই ব্যক্তি এখনো জীবিত। জীবিত আবার আছে জি মৃত ব্যক্তির অনুমান সম্পর্কে বলা আছে, দেখেন কোনো ব্যক্তি যদি কেউ বলে যে না ওই ব্যক্তি মৃত, তাহলে ওনাকে প্রমাণ করতে হবে 7 বছর আগে তাকে আর দেখা যায় না। এই যে এই যায়নি চারটার বাইরে অনুমান সংক্রান্ত কোনো বিষয় আমাদের আর এভিডেন্স নেই একটা নাই। তাহলে এইটা যদি এই দুইটা যদি শিখে ফেলি, তার মানে এখান থেকে কোনো প্রশ্ন আসলে পারবেন না। আপনার ওই জি স্যার ইনশাল্লাহ কোশ্চেনের ওয়েদার যদি আমরা চেঞ্জ করে দিই যে ডিজিটাল দলিল বা ডিজিটাল রেকর্ড, তাহলে ওই ওই উত্তরটা কত হবে? 5 বছর স্যার। 5 আমরা বছর এখানে দিয়ে দিলাম ডিজিটাল, এই যে প্রশ্নটা এখানে দিয়ে দিলাম ডিজিটাল দলিল বা ডিজিটাল রেকর্ড, তাহলে এটা 5 বছর হয়ে যাবে না? এই যে বয়স জি। সংক্রান্ত এই চারটা জিনিস আমরা যদি এখানে শিখে ফেলি, এটা ভুল হবে আর? না স্যার জি না স্যার। তাহলে এই পদ্ধতি ভালো না আপনাদের এলোমেলো পদ্ধতি ভালো বলেন? স্যার এই এই পদ্ধতি পদ্ধতিটাই ভালো তার মানে কি এই কত জিনিস আমরা শিখে ফেললাম, তাই তো? এবং এই জি ধারাগুলো কিন্তু বারবার আসতেছে। এটা এই যে পুরাতন দলিল সম্পর্কে ধারণা করা যায় কোন ধারা, এই ধারাগুলো কিন্তু আমরা শিখে যাচ্ছি। 90-তে আছে, 90 এর কতে আছে, 107-এ আছে, 108 আছে। এখান থেকে একটা টেকনিক আপনাদের শিখাই দিই। দেখেন এই যে 8 আছে দেখছেন, সেকশন 8-এর সাথে কার সম্পর্ক? এই মৃত্যু 7 আর মৃত্যু 8 এর হওয়ার উৎপত্তিতে যে অনুমান। আমাদের ভুলাই যায়। 7-এর সাথে 8-এর সম্পর্ক, তাই তো? 8-এর সাথে 8-এর সম্পর্ক না কিন্তু। 8-এর সাথে কার সম্পর্ক? 7-এর। অর্থাৎ সেকশন মিতব্যয়ী অনুমান করা যায় কয় বছর? 7 বছরে। সেই সেকশন কত নম্বর সেকশনে বলা আছে? 108। 108। আমরা এইটুকু শুধু মনে রাখি 7-এর সাথে সম্পর্ক 8। এই সেকশন 7 এবং 8 নিয়ে পরীক্ষার হয়ে গন্ডগোল লেগে যায়। আপনাকে বললো যে এইটা অর্থাৎ মৃত ব্যক্তির অনুমান সম্পর্কে সেকশন কত বলা আছে, তখন সেকশন 7ও থাকে, সেকশন 8ও থাকে, সেকশন 90 থাকলো, সেকশন 90 এর ক থাকলো, তখন এই 8 এবং 7-এর ভিতরে আপনার গন্ডগোল লেগে যায়। গন্ডগোল লাগে কিনা? জি স্যার, লেগে যায়। যদি গন্ডগোল লাগে, এটা মনে রাখার টেকনিক হচ্ছে 7-এর সাথে 8-এর সম্পর্ক। 8-এর সাথে 8-এর সম্পর্ক না, 7-এর সাথে কার সম্পর্ক? 8-এর 8। 8-এর, অর্থাৎ 7 বছরের অনুমানের সাথে বলা আছে কোথায়? 8 নাম্বার সেকশনে। 108 নাম্বার 7 সেকশন বছরের অনুমান সম্পর্কে বলা আছে কোন সেকশনে? 108 108। নাম্বার সেকশন 108 নাম্বার। এটা মনে রাখতে পারবেন কিনা? এটা এইগুলো হচ্ছে জি নিজস্ব স্যার টেকনিক। আপনি যদি অন্যান্য মধ্যে গদবাঁধা পড়ে যান 108 নাম্বার সেকশনে 7 বছরের অনুমান সম্পর্কে বলা আছে, কিন্তু এটা মনে থাকবে না। যে এর সঙ্গে যদি কোরিলেট করতে পারেন, অর্থাৎ 7-এর সাথে সম্পর্ক কার? 8-এর। 8-এর সাথে 8-এর সম্পর্ক 7-এর, তাই তো? এটা কি আর বলবেন জি স্যার। জীবনে? না স্যার আমরা যখন কেস ল, আমি যখন বিশেষ করে আমি করতাম আর কি, আপনারা কি করেন, আমি যখন কেস ল মনে রাখতাম না, আমাদের এলাকার অনেক নাম মানুষের নামের সঙ্গে মিলে যায় না? কথা বুঝছেন কিনা? জি স্যার। জি আমাদের এলাকার নামের সঙ্গে মিলে গেলে ওই নাম দিয়ে আমি মনে রাখার চেষ্টা করতাম। তো এই টেকনিক যে আপনাদেরকে আমরা বললাম, এই টেকনিকটা আপনারা মনে রাখতে পারবেন কিনা? জি স্যার স্যার কি- আপনার কি মনে হচ্ছে যে খারাপ কিছু শিখছেন না সময় আমাদের কাজে লাগছে? না স্যার অবশ্যই ক্লাস শেষে জিজ্ঞেস করবো আর কি, হ্যাঁ ক্লাসটা আপনাদের কাজে লেগেছে কিনা। হ্যাঁ, জি স্যার আচ্ছা দেখেন এই আবার প্রশ্ন 25 সালের প্রশ্ন, কিন্তু এটা কিন্তু 25 সালের প্রশ্ন, বারবার বলছি আমি কিন্তু 25 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আচ্ছা, দাপ্তরিক এবং এই যে বিচারিক এবং দাপ্তরিক নিয়ম ভাবে এই যে অনুমান শব্দটা আবার আছে দেখছেন? বিচারিক এবং দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে মর্মে অনুমান করার ক্ষমতা আদালতকে প্রদান করা হয়েছে এভিডেন্স অ্যাক্টের কত ধারায়? আমরা ধারাগুলো পড়ছি উপরে। অনুমান সম্পর্কে কোন কোন ধারা পড়ছিলাম বলেন তো? এই অনুমানের ভিতর কি এই ধারাটা ছিল মনে আছে? জি না স্যার, 58 ছিল না। 56 ছিল? জি না স্যার। 106 ছিল? জি না, 114 ছিল। তার মানে এখানে তুমি আপনি যদি আগে জানেন তাহলে কোনটা হবে বলেন তো? এই যে এই অনুমানের ভিতর যে ধারাগুলো পড়ছি একটু উপরে যায় নাকি? আপনি শুধু টেকনিক গুলো শিখাচ্ছে, আপনারা শুধু দেখবেন যে কিভাবে কাহিনীটা ঘটতেছে, এখানে আছে?
এইরকম কোন সেকশন আছে 56 কত কত দেখলাম আমরা? 56 এই কথা বলেন না 106 কেন? আমরা কত কত 56 ধারা দেখছি নিচে? 56, 58 এবং 106। এই 106 সেকশনে কোন অনুমান সম্পর্কে বলা আছে? দেখেন তো এর ভিতরে কোন সেকশনে এই একটা সেকশন আছে নাকি দেখেন তো? কোন নাই তো সেকশনটা স্যার আছে বলেন তো? কোনটা? একটাও নাই স্যার অনুমান সম্পর্কে একটাই শুধু আছে, সেটা হচ্ছে 114। আর কোনটা 114 নাই। স্যার আমরা যদি এখান থেকে অনুমানের সব সেকশন গুলো জেনে যেতাম, এটি পারতেন কিনা? আপনি মনে করেন কি আছে এই দাপ্তরিক ব্যাপার আপনার জানার দরকার নাই। আপনি এখান থেকে অনুমান বিষয়ে জানতেন কিনা? এই যে এই অনুমান সম্পর্কে আমরা যে সেকশন গুলো উপরে পড়ছি সবগুলোর ভিতরে এই একটাও আছে? এই স্যার একটাও আছে? 114 আছে শুধু। শুধু 114 আছে। না, এটাকে কি চোখ বুঝে আনসারটা দিতে পারতেন না? জি জি স্যার। স্যার আপনার কি ওই দাপ্তরিক ওই বিচারিক ওই শব্দটা পড়া লাগতো? না স্যার। জি না ওটা না মনে থাকলেও আপনি পারতেন, কারণ আপনি জানেন যে 114 ছাড়া এখানে অনুমান করার মতো কোনো সেকশনই নেই। এগুলো আছে? স্যার এই কথা বলেন না কেন আপনারা? জি স্যার। নাই অনুমান নাই করার কিন্তু মতো আর একটা সেকশনই নাই, আর শুধু একটা সেকশন আছে, সেটা স্যার 114। 114। জি জি স্যার। স্যার 114 স্যার তার মানে কি আপনি এটা কি চোখ বুঝে পারতেন না? এটা বাচ্চা শিশু শিখাই দিলেও পারতেন। তার জি কারণ সে স্যার আগে থেকে পারতাম। জানে যে অনুমান করা সেকশন কোনগুলো। এটা কি জি কঠিন হয়ে গেল না? অনেক হয়ে না গেল। স্যার সহজ। জি স্যার অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, গুড। টেকনিকটা স্যার অনেক আপনাদের সহজ স্যার আপনাদের কমেন্ট গুলো শুনলে আমাদের ভালো লাগে। জি স্যার। আচ্ছা, আরেকটা টপিক শিখাই। এখানে বলছে আইনগত অনুমান, ঘটনার সময় অনুমান করার দেখেন কোথায় কোথায় বলা আছে। এখন আমাদের একটা টপিক কিন্তু নতুন একটা জিনিস আমরা এখন শিখলাম। ঘটনাটা কি বলেন তো? এই যে অনুমান নিয়ে আসে না, আগে আসছিল অনুমানের মেয়াদ নিয়ে, তাই তো? জি এখন স্যার। আসছে বিষয় নিয়ে, যে কোন কোন বিষয় অনুমান করা যায়, তাই তো? জি স্যার। আসছে না? তার মানে জি আমাদের স্যার। বিষয়গুলো জেনে ফেলা উচিত না, যে কোন কোন বিষয় নিয়ে অনুমান করা যায়, কোন কোন বিষয় নিয়ে অনুমান করা যায় না। জি স্যার। এই ধারাগুলো যদি আমরা শিখে যাই, যে এখানে এই ধারাগুলো দেখেন 86-তে কি বলা আছে? বিদেশি বিচার বিষয়ে কোনো অনুমান করা যায়, তাই তো? বিদেশি বিদেশে বিচার যদি কেউ বিচারের নথি থাকে, সেটা আপনাকে অনুমান করতে পারবেন 86 ধারায়। নকল সম্পর্কে কোন প্রস্তুত মানচিত্র চার্ট সম্পর্কে অনুমান করা যায় কোন ধারায়? 87 ধারা 87 এই ধারা। তার বার্তা সম্পর্কে করা যায় 88 ধারা ডিজিটাল যোগাযোগ সম্পর্কে করা যায় কোথায়? 88 ক। 88 এই যে এই বিষয়গুলো যদি আমরা শর্টকাটে পড়ে ফেলি, দেখেন এই যে আমাদের নিচের এই প্রশ্নটা আসছে, এই যে দেখেন আদালত সম্পর্কে, অর্থাৎ আদালতের কতিপয় ঘটনা সম্পর্কে কোথায় করা যায়? 114 ধারায়। 114 ধারায় এইটাও যদি আমরা জেনে যাই, অর্থাৎ আমাদের যদি এর বিষয়ে এই যে যদি কোনো প্রশ্ন আসে, মনে করলাম এই জিনিসটা আমি এখান থেকে নিয়ে গেলাম কপি করে, না? জি এই স্যার। আপনারা আমাদের বুঝছেন? জি স্যার। কপি করে কোথায় বসাবো বলেন তো? এখানে বসাই দিলাম নাকি? 2 নম্বর প্রশ্নে। জি স্যার। বসাবো? বলেন তো এর উত্তর কত হবে? এটার উত্তর কত হবে? এখানে উত্তর দেওয়া আছে একটা এর ভিতর? নাই এই সেকশনটা কত? 87 ধারা 87 ধারা তো নাই, তাহলে আমরা এখানে যদি এখানে মনে করেন 87 দিলাম, তাহলে কি উত্তরটা বের করতে পারতেন না পারতেন না? জি স্যার। সহজ না কঠিন? স্যার সহজ। এই টপিকটা আপনারা পড়ে ফেলেন, এইভাবে পড়ে ফেলেন, আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি যদি আপনি এইভাবে প্রস্তুতি নেন, 50টা প্রশ্ন পাওয়া বা আনসার দেওয়া এর মতো সোজা জিনিস বার কাউন্সিলর আছে বলে আমার মনে হয় না। আপনারা বলছেন না যে অনেক কঠিন, অনেকে 2-3 বার ফেল করেছেন, আপনাদের বুঝতে পারছেন না যে কিভাবে পরীক্ষা দেবেন। এমসিকিউ পরীক্ষায় ফেল করার মতো ফেল করার কোনো সুযোগ নাই। আপনারা যদি আমাদের এই টেকনিক গুলো ফলো করেন আর এই আমরা যে যেভাবে দিচ্ছি এভাবে অনুশীলন করেন, আমরা আশা করি আপনাদের কারোর ফেল করার কোনো সুযোগ নাই। নিয়মিত চেষ্টা করলে আপনারা পারবেন নাকি? আমাকে দেখা যাচ্ছে? আমাকে দেখতে পাচ্ছেন আপনারা নাকি এখন? জি স্যার জি দেখা স্যার যাচ্ছে এটা যে নিয়মিত চেষ্টা করেন, আমাদের যে এই যে যে ইয়েগুলো আপনাদেরকে বলছি, এটা কি আপনাদের কি পজিটিভ মনে হয় না নেগেটিভ মনে হচ্ছে, নাকি এভাবে প্রস্তুতি নিলে ভালো হয় না খারাপ হয়? পজিটিভ মনে আরো স্যার কিছু পজিটিভ টেকনিক মনে আপনাদেরকে হয় আমরা শিখাচ্ছি, যে টেকনিক গুলো যদি অ্যাপ্লাই করেন, বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার জন্য আপনার কোনো দিকে মানুষের খাতার দিকে তাকানো যাবে না, বলা লাগবে না ভাই তুমি এটা কি আনসার দিতে, এই ক বলো খ বলো, এই মনে করেন 45 নাম্বার প্রশ্নের আনসার কি, এগুলো মানুষ আপনার দিকে তাকায় না, আপনি মানুষের দিকে তাকানোর সময়ই পাবেন না। জি স্যার ঠিক আছে? আচ্ছা, পরের বিষয়টা কি ছিল? এটা আমরা শিখে গেলাম, আমরা টপিক এখন টাইম ম্যানেজমেন্টের কথা আপনাদের বলে ফেলছি নাকি? স্যার না টাইম ম্যানেজমেন্ট মানে কি বলেন তো? আমাদের অনেকের খাজলত খারাপ আছে না, যে একটা প্রশ্ন পাচ্ছিস না তখন হাতে কামড় দেয়, বোঝেন, কামড় দিয়ে দেখে যে কোন আঙুলে বেশি কামড় লাগছে সেটা ঠিক মারে। আপনাদের মনে রাখতে হবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে।
কপালের উপর এত নির্ভর করার শীত দরকার নাই। আপনি আপনার প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা দেন এবং আশা করি আপনারা সফল হবেন। যে ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা পারছেন না সেই প্রশ্নটা আপনার দরকার কি? আপনারা কে মনে হয় আমার এখানে আঁকাচ্ছেন, এটা আঁকাকি করার দরকার নাই। হ্যাঁ, আঁকাকি করলে আমাদের এই ক্লাস নিতে ডিস্টার্ব হয় আর কি। তাহলে আপনি যে প্রশ্নটা পারেন না সেই প্রশ্নটা চেষ্টা করারই দরকার কি? আপনাকে 100টা প্রশ্ন পারতে হবে না তো, আপনাকে পারতে হবে কয়টা প্রশ্ন? 50টা প্রশ্ন। সর্বোচ্চ আপনি 55টা প্রশ্ন পারেন। আপনি 100টার জন্য চেষ্টা কেন করছেন? চেষ্টা করার দরকার নাই। তার মানে আমি যেটা পারবো না সেটা শেষ। ঠিক আছে, এটা নিয়ে আর জি চেষ্টা স্যার। করা যাবে না। টাইমটা মাথায় রেখে প্রশ্নটা পাওয়ার সাথে সাথে ঠান্ডা মাথায় প্রথম কাজ হচ্ছে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রশ্নের একটা সেট থাকে না, এই সেটটা পূরণ করা। আপনি যদি সব পূরণ করেন, সেটটা পূরণ না করেন, তাহলে কত নাম্বার পাবেন? 0 জিরো। জিরো। দরকার আছে এগুলো করার? আপনি সব পূরণ করলেন, আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলেন না, কত নাম্বার? জিরো। আপনার প্রশ্ন পাওয়ার পরে মাথা নষ্ট না, যে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। এত মাথা নষ্টের কিছু নাই, আপনাকে 50 নাম্বার পেতে হবে। এমন নয় যে আপনাকে এখানে পরীক্ষা দিয়ে ফার্স্ট হতে হবে। ফার্স্ট হওয়ার কোনো ব্যাপার আছে? জি না স্যার। 50 পেলে আপনার রোল যেখানে থাকবে, অর্থাৎ আপনি টিকলে, এবং 100 পেলে আপনার রোল ওখানেই থাকবে, কারণ সিরিয়াল এখানে আসবে না। যে আপনি জি ফার্স্ট স্যার। হয়েছেন আপনার প্রথম দিকে নাম থাকবে নাকি? আপনারা কি জানেন প্রথম দিকে নাম থাকে? না স্যার। আপনার রোল অনুযায়ী নাম থাকবে। তো সেক্ষেত্রে আপনার উচিত হচ্ছে ঠান্ডা মাথায় পরীক্ষা। আপনার ফার্স্ট হওয়ার দরকার নাই, আপনার দরকার হচ্ছে আপনি এই যে যে কয়জন ঠিক আছে তার ভিতর থাকবেন ঠান্ডা মাথায়। আপনাকে আহামরি 100টা প্রশ্নের আনসারও দিতে হবে না। আপনি 50টা, যদি আপনি কনফিডেন্ট থাকেন 50টা 55টা প্রশ্নের আনসার দিয়ে চলে আসেন। যেটা আপনার সামান্য কনফিউজিং হয় সেটাও আপনার দাগানোর দরকার নাই, সেটা আপনার ভাগ্যের উপরে। অনেকে দেখবেন দাগাতে দাগাতে 50, ও যদি অতই পারে তো 70টা দাগানোর দরকার কি বলেন তো? জি ও স্যার। যে 70টা দাগিয়েছে ও জেনে জেনে দাগাইছে না? ও জানে বলেই তো দাগাইছে নাকি? না জানে না বলে দাগাইছে? জি স্যার। জানে বলে। ও জানে বলেই দাগাইছে, ওর কনফিডেন্স আছে, সে সব জানে, তারপরে ওর এই এতগুলো প্রশ্ন ইয়ে করার দরকার কি, দাগানোর দরকার কি? ও তো জানে 55 পেলেই পাস, 50 পেলে পাস, ও অতগুলো দাগাবে কেন? এই বোকামো ওর কে করতে বলেছে? ও যেহেতু জানে, ও 70টা দাগাই ফেলছে না, ও না জানলে তো আর দাগায় নাই। না, ও জানে বলেই দাগিয়েছে। সেক্ষেত্রে ও যদি সব জানে তো ওর 70টা কেন দাগাবে? ও 55টা দাগাবে। জি স্যার, ঠিকই তো। অতিরিক্ত 15টা কেন দাগাবে? ও তো কষ্ট করবে কেন? ও তো বাড়ি কাজ করে খায় না, বাড়ি কাজ করতে দিলে ওর কষ্ট লাগে। ও বলে না কোনো কাজ করবো না। ওর 15টা গোল ভরাট করতে ওর সময় লাগছে না? ওর কষ্ট হয়েছে না? এত অলস ছেলে মেয়ে ওখানে যে দেখে অ্যাক্টিভ হয়ে যায়, ও দাগাতেই থাকে দাগাতে। ও তো বাসায় কোনো কাজ করে খায় না, একটা পানি ভরে খায় না। যে প্রশ্নটা একটু কনফিউশন মনে হবে ওইটা স্যার রেখে দিতে হবে। ওটাই রেখে দিতে হবে। আমি আপনাকে কেমনে দাগাবেন এটা আপনাকে বলে দিব, যে কোনগুলো রাখবেন জি কোনগুলো স্যার। রাখবেন না। ঠিক আছে, জি স্যার। এখন মনে করেন 1 নাম্বার প্রশ্ন আপনি পারেন না। কত নাম্বার? 1 নাম্বার প্রশ্ন আপনি 2 নাম্বার প্রশ্ন পারেন না। আপনি পরীক্ষা দিয়েছেন 3 নাম্বার প্রশ্ন পারলেন না, পর পর 3টা প্রশ্ন আপনি পেলেন, আপনার মাথা কি হবে বলেন তো? নষ্ট হয়ে যাবে। গরম হয়ে যাবে না? জি স্যার। বিগড়ে যাবে, মাথার ভিতর জানলে আল্লাহ কি হলো, এই পরীক্ষা তো আমার পক্ষে টিকা সম্ভব না, এটা কি পরীক্ষা হইলো? আপনি একটু ধৈর্য ধরেন না। আপনি পরপর হয়তো 3টা প্রশ্ন পারেন না, পরে সমস্ত প্রশ্ন আপনি পারবেন। এমন হতে পারে পরপর আপনি 5টা 10টা প্রশ্ন পারছেন, হইতে পারে না? আমাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে। মাথাটা ঠান্ডা রেখে দেখতে হবে যে আমি কোন প্রশ্নটা পারি, অর্থাৎ আস্তে 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 ধীরে সুস্থে সামনের দিকে যেতে হবে নাকি? জি স্যার। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আপনারা যখন প্রশ্নের পরীক্ষাটা দেবেন, প্রথম প্রশ্ন পারেন না সেটা আপনি ক্রস রেখে দিন। দেবো। ক্রস তো বোঝেন নাকি? ক্রস, জি স্যার। একদম ক্রস দিয়ে দিবেন। ক্রস, ওইটা আপনি পারেন না, এই প্রশ্ন সম্পর্কে আপনার ধারণাই নেই, এই জি প্রশ্ন আপনি স্যার, জীবনেও ওইটাই দেখেননি, আর হাতই দেবো না এটা স্যার। ক্রস। আমি আপনাকে যা বলি একটু শোনেন, হ্যাঁ? এটা কিন্তু খুব মানে গোপন টেকনিক আর কি। এই কথাটা আপনি একটু শুনে রাখেন, কাজে লাগবে। হ্যাঁ, মনে করেন আপনি যে পরীক্ষাটা পারেন না, যে প্রশ্ন টোটালি পারেন না, আপনার কোনো আইডিয়া নেই, আপনি কোনোদিন দেখেননি, আপনার সিলেবাস থেকে আসেনি, আপনার বইয়ের বাইরে আছে, সেই প্রশ্ন নিয়ে ভাবার আপনার দরকার আছে? জি স্যার। সেটা আপনি ক্রস দেবেন, ডান দিকে ক্রস। জি আপনি স্যার। 2 নাম্বার প্রশ্নটা গেলেন, সেটাও পারেন না, আপনি কোনোদিন দেখেননি, এটাও ক্রস। ক্রস দিয়ে একদম কেটে দিবেন। 3 নাম্বার প্রশ্নে যে আপনার মনে হচ্ছে এ অথবা বি হবে, তবে সি আর ডি হবে না। কথাটা বুঝছেন কিনা? আপনি জি আপনার স্যার। কনফিউজিং কোথায়? আমরা যে প্রশ্নটা পড়াইলাম এখন, না যে জি। জিনিসটা আপনাদেরকে দেখাইলাম, আপনি মনে করেন কোনটা পারেন? মনে করেন আমরা যেটা জিনিসটা পড়ালাম, আপনি ভাবছেন যে আমার পরীক্ষা এই এই 14 অথবা 58 যে কোনো একটা হবে, তাই তো?
এর নিচের জি দুইটা স্যার অন্তত হবে না, হইতে পারে না আপনাদের? এরা মনে জি হয় স্যার জি স্যার হয় যে আমি যে প্রশ্ন দিচ্ছি যে কোনো দুইটা হবে নাকি? জি স্যার এই দুইটার ভিতর যে কোনো হবে ভাই, আমি অন্তত ওই নিচের দুইটা হবে না, এই দুইটা যে কোনো একটা হবে। তারপর আপনার কনফিউজিং কোনটা? দুইটার ভিতরে একটা হবে, তাই তো? জি তাহলে স্যার এই প্রশ্নটারে আপনি গোল করে রাখেন, আগের দুইটার সাইন দিলেন কিরকম, কাটা, তাই তো? ক্রস ক্রস, ওটা আপনি আর ভাববেনও না সেকেন্ড টাইম। কিন্তু এই প্রশ্নটা আপনার কি হলো, আপনি অর্ধেক পারেন, অর্ধেক পারেন না। আমার কথা বোঝা যায়? জি জি স্যার জি স্যার স্যার আপনি পুরা প্রশ্নের আনসারটা দেবেন, এখানে একটা গোল করে রাখবেন। এই প্রশ্নের ভরাটটা আপনার পূরণ করার দরকার নাই। কে কথা বলছে? এটা ভরাট করার দরকার নাই। তার মানে আপনি 3 নাম্বার প্রশ্নটা পারলেন না, 4 নাম্বার প্রশ্নটা পারলেন, 4 নাম্বার প্রশ্নের উত্তর ক, এটা ভরাট করলেন না। 5 নাম্বার প্রশ্নে পারলেন, এটা ভরাট করলেন। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার বুঝতে পারছি 6 নাম্বারও পারলেন, ভরাট করলেন। 7 নাম্বার পারলেন না, টোটালি পারেন না, এটা ক্রস। 8 নাম্বার পারেন না, এটাও ক্রস। 9 নাম্বারে মনে করেন তিনটার ভিতর কনফিউজিং, এটা গোল। বোঝা যাচ্ছে? জি এই পর্যন্ত স্যার 100 জি পর্যন্ত আপনি দিয়ে যাবেন দ্রুত। 100 পর্যন্ত আপনি দেখবেন 40 মিনিটে শেষ করে ফেলছেন না। জি তারপরে স্যার দেখবেন যে আপনি এই ক্রস আর গোল গুলো গোনেন, এগুলো গোনা লাগবে না, গুনবেন না। তার মানে প্রথমে শেষ, 100 পর্যন্ত একবার দিয়ে ফেলেছেন, তাই তো? জি স্যার জি তারপরে স্যার আপনার কাজ হচ্ছে, দেখবেন এবার মাথা ঠান্ডা করে এই যেগুলো গোল দিয়েছেন শুধু এইগুলো পড়বেন। ধরো গোল দিয়েছেন 10টা আর ক্রস দিয়েছেন 20টা, ক্রস 20টাকে আর পড়বেন না, পড়বেন না? ক্রস গুলো স্যার আর পড়া যাবে না ওগুলো বাদ আর পড়বেনই না, ওদিকে আপনি যাবেন না। কিন্তু গোল দিয়েছেন পড়বো কয়টা? না 10টা। 10টা। এই গোল গোল গোলগুলোতে আবার যান। গোলগুলোতে দেখবেন আগের বার মনে আসেনি, এবার আপনার মনে আসতে পারে। এই জি গোলগুলো মনে করেন এটা আপনার পরের বার যে মনে হয়ে যেতে পারে, না তো 58 তো না, এটা 14 হবে, ওটা আপনি পূরণ করলেন, তাই তো? জি স্যার। এই 10টা দেখবেন পরের বার 5টা আপনি পারবেন, এমনিই পারবেন। ঠিক আছে? এরপরে মনে করেন আর এর ভিতর দুইটা ক্রস মারলেন, যে না এটা মনে আসতেছে না, আপনার 10টার ভিতর 4টা প্রশ্নের আনসার দিতে পারলেন, দুইটা আবার ক্রস হলো, আর কয়টা থাকলো? 4টা প্রশ্ন কিন্তু গোল থাকলো। যদি সময় পান এই সেটটা আবার পড়েন। আমরা কি ক্রসের দিকে যাচ্ছি? জি যাচ্ছে কিনা? না স্যার। জি না না স্যার, তার মানে ক্রসের আপনারা দিকে আর এইভাবে যদি যাচ্ছি না। আনসারের প্রস্তুতি গুলো নেন, আমি আশা করি আপনারা পারবেন এবং বিশ্বাস করি আমি এটা পারবেন। আমাদের টেকনিক গুলো আপনাদের বলছি না, জি এগুলো স্যার জি আপনারা স্যার। চেষ্টা করেন, আপনারা পারবেন। পরীক্ষার খাতায় আমরা যখন কথা শোনা যাচ্ছে না তো। স্যার মিউট হয়ে আসছে আপনি স্যার মিউট স্যার হয়ে mute গেছে মানে আমরা যখন মডেল টেস্ট গুলো নিব, তখনই কিন্তু আপনাদের এগুলো অ্যাপ্লাই করতে হবে। এবং আপনারা অনেকে আছেন না যে স্টেজে মেরে দেবো, কোনো অভিনয় জানেন না, আপনি বলে ফেলেন ভাই আমি স্টেজে যাই, দেখেন কিরকম পারফরমেন্স। এটা কিন্তু করা যায় না, আদৌ এটা পারা যায় না। জি স্যার ঠিক আছে? জি স্যার আমরা যখন মডেল জি টেস্ট স্যার গুলো নেব, আমরা যে টেকনিক গুলো আপনাদেরকে বলছি এটা অ্যাপ্লাই করে তারপর পরীক্ষা দেবেন। ঠিক আছে? দেখেন আপনারা জি ভালো স্যার করতে পারেন কিনা, আমাদের মডেল টেস্ট সময় বুঝতে পারবো। মডেল টেস্টে আপনাকে সব আমরা দাগাতে বলছি না যে আপনি সব দাগাবেন, সব দাগাবেন। আপনার এত বুদ্ধি জাহির করার দরকার নাই, নাকি? জি যে স্যার জি মেয়েটা বাসায় একটা রান্না করে না, এক গ্লাস পানি ঢেলে খায় না, সে পরীক্ষার হলে এরকম কাজ দেখায়। পারলে পরীক্ষার হলে অন্যের প্রশ্ন দাগায় দেয়, নিজেটা তো দাগাই। ও পারলে বলে তুই দাগাইস নি, তোরটা আমার কাছে একটু দাগাই। এরকম হয় না? যে বান্ধবী দেয়নি আর আমারটা বসিয়ে রয়েছি দাগায়, আমার 100টা দাগানো শেষ, তোরটা দে। হয় কিনা এরকম, বলেন? জি স্যার হয় জি হয় স্যার বিশ্বাস হয় না? আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না, আমি বুঝতে পারছি। স্যার হয় আসলে এমন আমরা অনেকের পরীক্ষার ভিতরে আমরা এই আমাদের জ্ঞান থেকে বলছি আর কি, যেগুলো আমরা করেছি আর কি, তাই আমরা দেখছি আমার বন্ধুটা আমি দাগাই দিচ্ছি, এরকম আমি অনেকবার করছি। আমারটা দাগানো হয়ে গেছে, পরীক্ষার আমার হলে বন্ধুটাও দাগায়। পরীক্ষার হলে গেলে স্যার মনে হয় আর স্যার একটু যদি স্কুলে স্যার পড়তুম এমন করতাম স্যার না না, ওই বান্ধবী গুলোরে দেয় না, আমরা বন্ধুরা যারা আছে তারা দেয়। মেয়েরা মেয়েদের দাগাই দিতে চায় না, কিন্তু আমরা বন্ধুদের দিই, আমরা কিন্তু অনেক ভালো। জি মেয়েরা স্যার পরীক্ষা স্কুল হলে লাইফ যত কাছের বান্ধবী হোক সেটা কিন্তু দেবে না, জি স্যার একটা ছেলে প্রশ্ন বলবে বন্ধুরা না, স্যার খুব ভালো একটুও দেবে না। মেয়েরা কিন্তু খুব কৃপণ হয়। তো মেয়েদের প্রস্তুতি কিন্তু ভালো করে নিতে হবে। আর বন্ধুদের কাছ থেকে আরেক বন্ধু শুনে লিখতে পারবে, যেহেতু আপনি শুনে লিখতে পারবেন না, আপনার প্রস্তুতি আপনার একা ভাবেই নিতে হবে, নাকি? জি জি স্যার স্যার। এই আমার কথাগুলো আপনাদের পছন্দ হচ্ছে না বিরক্ত হচ্ছেন? না না স্যার স্যার ঠিক ভালো আছে লাগে স্যার। ভালো লাগছে আচ্ছা, আরেকটা দেখেন কথাগুলো গুরুত্বপূর্ণ ভালো বিষয়, লাগছে। গুরুত্বপূর্ণ আইনগুলো। আমরা যে আরেকটা বলছি, চতুর্থ ধারায় চলে আসছে না, এই গুরুত্বপূর্ণ আইনগুলো মনে রাখার শর্টকাট টেকনিক এবং ছন্দ, এটা আমরা দেখাই। আচ্ছা, এখানে আমি একটা ইয়ে বানাচ্ছি, বিভিন্ন আইনের তুলনামূলক আলোচনা, দেখেন তো। আচ্ছা, বার কাউন্সিল একটা সিলেবাস আছে, সিলেবাসে কনসিকুয়েন্স সাবজেক্ট গুলোর নাম বলতে পারবেন আপনারা? জি স্যার জি স্যার। আইনের নাম বলতে পারবেন? কনসিকুয়েন্স অনুযায়ী বলবেন। প্রথম আছে সিলেবাসে জি স্যার দেওয়ানি পারবো। আইন, তারপরে আছে জি স্যার। সুনির্দিষ্ট ফৌজদারি প্রতিকার আইন, আছে তো? তারপরে জি আছে স্যার ফৌজদারি আইন, তারপরে আছে
দণ্ডবিধি, দণ্ডবিধি। তারপরে আছে সাক্ষ্য আইন, তারপরে আছে তামাদি তামাদি। তামাদি আইন, তারপরে আছে বারের অর্ডার, তাই তো? এই 7টা আইন সিকোয়েন্স অনুযায়ী আছে না? এই সিকোয়েন্সটা স্যার। আপনাকে মনে রাখতে হবে এবং এই প্রশ্নের অর্থাৎ ওই সিলেবাসের 7টা সাবজেক্টে পর পর সাজানো আছে। প্রথম সিভিল সংক্রান্ত বিষয়, তারপরে ক্রিমিনাল সংক্রান্ত বিষয়, তারপর আছে দুইটা সিভিল ক্রিমিনাল, দুইটা অ্যাপ্লাই করা যায়। দেওয়ানির ভিতরে আছে দেওয়ানি কার্যবিধির একটা সুনির্দিষ্ট প্রতিকার, এটা দেওয়ানি নিয়ে কাজ করে। ফৌজদারি আইন আছে আর দণ্ডবিধি আছে, এটা হচ্ছে অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে। আর সাক্ষ্য আইন কোথায় ব্যবহার হয়? দেওয়ানি আইনেও ব্যবহার হয়, আবার ফৌজদারি আইনেও ব্যবহার হয়। দুইটাতে লিমিটেশন আইন কোথায় ব্যবহার হয়? দুইটাই দুইটাই ব্যবহার। তার মানে এই দুটা সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এখান থেকে আপনার ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে শিখাই দিচ্ছি আমি, দেখেন এক লাইনে শিখাই দেবো। এখান থেকে অন্তত প্রত্যেকবার 5টা প্রশ্ন কমন পাবেন, 4-5টা প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে? এক কথায় আপনি একদম শিখে যাবেন। সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি সিকোয়েন্সটা মনে আছে আপনাদের? জি স্যার দেওয়ানি আইন সুনির্দিষ্ট আইন, ফৌজদারি আইন দণ্ডবিধি, তারপর সাক্ষ্য আইন, তারপর লিমিটেশন অ্যাক্ট। এটা কেউ একবারে বলতে পারেন আমাদেরকে? বলেন তো। দেওয়ানি কার্যবিধি, জি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, দেওয়ানি ফৌজদারি এসআর, কার্যবিধি, সিপিসি দণ্ডবিধি, এসআর, সাক্ষ্য আইন, সিআরপিসি পেনাল তামাদি কোড, আইন। সাক্ষ্য আইন আর তামাদি আইন। কেউ বলতে পারেন? বলেন, একদম বলেন। জি স্যার দেওয়ানি দেওয়ানি কার্যবিধি সুনির্দিষ্ট এত বলেন, প্রতিকার সংক্ষেপে বলেন। সিপিসি, সিপিসি এসআর বলেন। সিপিসি সিআরপিসি এসআর অ্যাক্ট হইলো না সিপিসি এসআর অ্যাক্ট পেনাল কোড, সিআরপিসি পেনাল এভিডেন্স, কোড এভিডেন্স অ্যাক্ট লিমিটেশন অ্যাক্ট আর কোড কোড এই করে মনে রাখলে হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, আমরা এখানে দেখছি আইনের সাল দেখেন লিখে আছে। আইনের সাল সিআরপিসি জানেন না এমন কেউ আছে? 1998 না 1898 হবে আচ্ছা, আইনের সাল জানেন না কেউ? জানেন? এই আমার কথা শোনেন, আইনের সাল জানেন না কেউ? আছেন নাকি? আমরা দেখেন এখানে দিছে আইনের নাম, আইনের সাল, আইন নাম্বার, কত নাম্বার আইন সেখানে আছে, ধারা আছে কতগুলো, তফসিল আছে কয়টা, কোন ধরনের আইন, কত সালে পাশ হয়েছে, কত সালে কার্যকর হয়েছে, সর্বশেষ সংশোধনী কত এবং কে প্রস্তুত করছে। এই তথ্যগুলো দেখেন, হেডলাইন গুলো পড়ছেন আপনারা? জি স্যার সব আইনের সংক্ষিপ্ত বিষয়গুলো আমরা এখানে সাজাইছি। দেখবেন এই আইন থেকে প্রত্যেকবার কোনো না কোনো প্রশ্ন আসে, আসে না? এই আইনটা কত নং জি আইন, স্যার এই আইনে কতগুলো ধারা আছে, এই আইনে কতগুলো তফসিল আছে, এই আইনে পদ্ধতিগত আইন না তত্ত্বগত আইন, মনে আছে আপনাদের এগুলো? জি স্যার জি স্যার। না না, আমরা মনে হয় ভুল পড়াচ্ছি নাকি? আপনারা কি আমাদের কোনো কথাবার্তায় তো আপনারা আনসার দিচ্ছেন না। না না স্যার ঠিক স্যার, আছে আচ্ছা, তার মানে প্রথমবার কবে পাশ হয়েছিল, কবে কার্যকর হয়েছে, সর্বশেষ সংশোধনী কিন্তু আমাদের পরীক্ষায় বারবার আসতেছে। দেখেন এখান থেকে দেওয়ানি আইন সংক্রান্ত 1908 সালে 5 নাম্বার আইন, 158টা সেকশনের 3টা তফসিল আছে। এটা পদ্ধতিগত আইন, এটা বিধিবদ্ধ হয়েছিল 1859 সালে, প্রণয়ন হয়েছে 1908 সালে প্রণয়ন হয়েছে 1908 সালে, কার্যকর হয়েছে 1909 সালে, 1/1/1909। দেখছেন? জি স্যার সর্বশেষ জি স্যার। সংশোধন হয়েছে 25 সালে। তার মানে এই যে 6টা আইন আমি পড়ালাম আপনাদের, এই 6টা আইন যদি সব আপনারা এখান থেকে আমাদের শেখাতে পারি, এই 6টা আইনের তথ্যগুলো আপনারা মনে রাখা সহজ হবে কিনা আমি যদি যেভাবে টেকনিকটা শেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা প্রথম বলছি, আমরা যদি এখান থেকে সংখ্যাগুলো যোগ করি, নিচে একটা সংখ্যা দিই, বলেন তো এখানে কত আছে? এখানে কত আছে বলেন তো? 51,54,519। এই সংখ্যা দিয়ে কি বোঝায় বলেন তো? প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা কত নাম্বার আইন। কোনটা কত নম্বর আইন, এইটা যদি মনে রাখেন, এই 6টা আইনের সংখ্যা এখানে বলা আছে। এই 6টা আইনের সংখ্যা এখানে কি করা আছে, বলা আছে। আচ্ছা, এই 5 দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো? দেওয়ানি কার্যবিধি 5 নাম্বার আইন। এটা খুব সুন্দর, এই দেওয়ানি কার্যবিধির 5 নাম্বার আইন। পরের আইনটা কি ছিল? পরেরটা এসআর অ্যাক্ট। এসআর একটা ওই আইন 1 নাম্বার আইন, 1 নাম্বার আইন। তারপরের আইনটা কি ছিল? সিআরপিসি তারপরেরটা হচ্ছে সিআরপিসি হচ্ছে ফৌজদারি 5 কার্যবিধি, নাম্বার আইন, মনে থাকবে? 5 নাম্বার আইন। এই জি স্যার 45টা একসাথে পড়বেন, একটু মনে রাখবেন 45টা একসাথে পড়বেন। এটা কত নাম্বার? 45 নাম্বার। না, এটা পেনাল সিরিয়ালে কোড কত? হলো 45 নাম্বার আইন। পেনাল কোড। আর এটা কত? 1 নাম্বার। এভিডেন্স, এটা হচ্ছে এভিডেন্স বলেন বলেন, আমাদের এভিডেন্স। আর 9 নাম্বার লিমিটেশন। লিমিটেশন আচ্ছা, এই সংখ্যাটাকে মনে রাখলে আপনাদের খুব কষ্ট হয়ে যাবে। না স্যার 51,54,100, 500, 519 অথবা মনে করেন যে কোনো বান্ধবীর যদি মনে করেন মোবাইল নাম্বার হিসেবে মনে রাখতে পারেন, তাও মোবাইল নাম্বার হিসেবে মনে রাখতে পারেন। এখানে মনে রাখবেন কত? সামনে একটা ডিজিট, মনে করেন টেলিটকের নাম্বার না, এটা টেলিটক নাম্বার তো নাকি? জি স্যার 5 দিয়ে কি টেলিটক মনে থাকে না কি নাম্বার মনে থাকে?
স্যার টেলিটক টেলিটক স্যার টেলিটক সিমটা মনে রাখেন। আর এটা কি 15, 45, 19 বান্ধবীর নাম্বার মনে রাখেন না যেভাবে? 15 টেলিটক সিমের নাম্বার কত? 15 45 19 এটা মনে রাখতে পারবেন না যে কোনো বান্ধবীর নাম্বার একটা হচ্ছে 15, তারপরে 45, তারপরে 19, অর্থাৎ মাঝখানে বড়, এই প্রথম হচ্ছে ছোট, মাঝখানে বড়, তারপর এটা বড়। বুঝছেন কিনা? স্যার 515 451 নয়, এইভাবে সহজ মনে হয়। সহজ মনে হয় না? যেভাবে মনে রাখতে পারেন আপনি, বান্ধবীর সাথে মনে রাখলেও রাখতে পারেন, নাম্বার হিসেবে মনে রাখতে পারবেন। আবার 51,54,519, এটা যদি মনে থাকে আপনাকে আইনের সাল মনে ভুল হবে? না স্যার আইনের সাল থেকে প্রত্যেকবার যে কোনো একটা প্রশ্ন আসবে। এই সংখ্যাটা মনে রেখে একটা প্রশ্ন পেরে গেলেন। একটা প্রশ্ন আপনাদের কমন, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে, যে কোনো একটা আইনের সাল আসবেই, সাল অথবা সংখ্যা আসবে, যে কত নাম্বার আইন এটা আসবে। বার কাউন্সিলে এই পরীক্ষাটা আসে, প্রত্যেকবারই আসে। আপনাদেরকে আমরা যখন পড়াই তখন দেখাবো, ঠিক আছে? স্যার পেশাগত স্যার। আচরণ কত নাম্বার আইন এটা নাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, আসবে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কত নাম্বার আইন আসবে, যে সুনির্দিষ্ট পেশাগত প্রতিকার আচরণ আইন 1977 সালের কত নাম্বার আইন, এটা পরীক্ষা আসে, বারবার আসে। জি স্যার জি স্যার পারবেন? জি পারবো স্যার না, আমার মনে হয় না আপনাদের কোনো কনফিডেন্স নেই। স্যার টেকনিকটা সুন্দর স্যার ইনশাআল্লাহ টেকনিকটা ভালো না, না টেকনিকটা পছন্দ হইলো না? আচ্ছা, আরো না, না, টেকনিক আপনাদের টেকনিকটা শেখাবো, কথা। যদি আপনাদের কোনো টেকনিক থাকে আমরাও শিখবো আপনাদের কাছ থেকে। হ্যাঁ, আর আমাদের টেকনিক যদি পছন্দ হয় আপনারা আমাদের নেবেন, আপনাদের কোনো টেকনিক থাকলে আমাদের সাথে শেয়ার করলে আমাদের কাছে শিখবো। হ্যাঁ নাকি? জি স্যার আচ্ছা, এটা কমন, আমরা ধরে দিই 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আপনারা তো বিরক্ত হয়ে যাবেন আমার উপর। জি না না স্যার, স্যার ক্লাস ভালো করা লাগছে চরম মাপায় বিরক্ত হবেন, তখন আর আমার উপর বিরক্ত হয়ে গালিগালাজ দেবেন, আমার আবার আয়ু কমে যায়। স্যার, ভালো গালিগালাজ লাগতেছে দিলে আবার স্যার, আয়ু ক্লাস কমে যায়। করা স্যার। আচ্ছা, এটা কমন ভালো এবং বিগত লাগতেছে সালের প্রশ্নের বিশ্লেষণ দেখছেন? বিগত সালের প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করে দেখবো, এবং কোন কোন প্রশ্নগুলো কমন আসতেছে বারবার, কোন প্রশ্নগুলো বারবার কমন আসতেছে, এবং বিগত সালের প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করবো। আচ্ছা দেখেন তো, এটা কিন্তু 25 সালের প্রশ্ন, আবারও বললাম এটা 25 সালের হতে। বিনা জারিতে সমন ফেরত আসার কতদিনের মধ্যে বাদী পুনরায় সমন জারির আবেদন করতে ব্যর্থ হলে মামলা খারিজ হবে? কেউ পারবেন? 30 দিন। 14 দিন স্যার মনে হয়। হ্যাঁ, 30 দিনের ভিতরে 30 হ্যাঁ, দিন। 30 দিন। এটা যে পারেন সেটা 30 ভালো। দিন। আচ্ছা, এই যে 30 দিন আমরা পড়লাম, এর নিচে আরেকটা দেখায়, আরেকটা আইন দেখায় আপনাদের। এই প্রশ্নটা আসছে কত সালে? এই যে দেখেন, অপর্যাপ্ত স্টাম্পযুক্ত কাগজে আর্জি দাখিলের ত্রুটি দূরীকরণের আদালতে সর্বোচ্চ কত সময় মঞ্জুর করেন? এটা কতদিন? স্যার 21 দিন। 21 দিন। হ্যাঁ, তার মানে এই প্রশ্ন কিন্তু এই দুইটা প্রশ্ন কিন্তু 21 সালে আসছে, এই 25 সালে আসছে। তার মানে উপরে যে সালে প্রশ্নটা আমরা আসছে। দেখলাম, আবার উপরে চলে যাচ্ছি। এই যে উপরে যে প্রশ্নটা দেখলাম, এই প্রশ্ন যদি আমরা 28 দিন আছে, 21 দিন আছে, 14 দিন আর 30 দিন। আচ্ছা, আমাদের এখানে দেখেন বলা আছে আদেশ 9 বিধি 5-2, এখানে বলা আছে 30 দিনের ভিতর অবশ্যই কি করতে হবে? রিভিশন এই রিভিশন করতে হবে। তার মানে আমরা উত্তরটা পেলাম 30 দিন। আচ্ছা, এই 30 দিন সংক্রান্ত এই সিপিসি তার কোথায় কি আছে, এটা যদি আপনাদের পড়াই ফেলতে পারে, আপনাদের কোনো আপত্তি আছে? জি না স্যার। না স্যার না এটা মনে করেন, এই যে 30 দিন কোথায় কোথায় আছে দেখেন। ডিগ্রি জারি বাধা দিলে দেওয়ানি আদালতে আটকের আদেশ অনধিক কয়দিন? 30 দিন। 30 দিন এটা সেকশন কত? 74। এইরকম এই 30 দিন কতগুলো আছে বলেন তো? এই যে আমরা যে আছে, এই যে দেখেন, এতগুলো ধারা আমরা এক জায়গায় করেছি, যার সর্বোচ্চ মেয়াদ কয়দিন? এই প্রত্যেকটা 30 ক্ষেত্রে দিন। মেয়াদ কতদিন? 30 দিন 30 দিন। এবং আমরা দেখেন ধারাটা উল্লেখ করে দিয়েছি, দেখছেন? এই যে আপিল শুনানির মেয়াদ সর্বশেষ 30 দিন, তামাদি আইনের অনুচ্ছেদ কত? 100 এইগুলো যদি আমরা পড়ে ফেলতে পারি, 30 দিন কোথায় কোথায় আছে, এই সংক্রান্ত কোনো জিনিস আসলে পারবেন কিনা বলেন? জি স্যার। জি স্যার, পারবো স্যার। না, আমার জি মনে হয় স্যার না পারবো। পারবেন। এইগুলো জি আমরা স্যার, গুছিয়ে পারবো আপনাদেরকে এক জায়গায় এগুলো দেবো, তো আপনারা একবারে শুধু গোছানো এগুলো পড়া। মনে রাখবেন, এবং আপনাদের এত সুন্দর গুছানোর চেষ্টা করবো যাতে আপনাদের আর আর কোথাও ঘাটাঘাটি করা না লাগে, ঠিক আছে? জি স্যার স্যার আচ্ছা, এগুলোর কোনো 21 দিন হার্ড দেখেন, কপি 21 আমাদেরকে দিন দিবেন? হ্যাঁ এগুলোর কোনো হার্ড কপি আমাদেরকে দিবেন? অবশ্যই দিব আপনাদের। আমরা যে ক্লাস দেবো, ক্লাসে তো এগুলো পড়াবো, এর পিডিএফ কপি আপনাদেরকে দিয়ে দিব, স্যার এটা এবং কি এই স্যার রেকর্ডিং ওই ক্লাস যে আপনাদেরকে দিব। যারা ক্লাস করতে পারছে না, রেকর্ডিং ক্লাস আপনাদের দেবে, ক্লাস বারবার দেখতে পারবেন আপনারা, সমস্যা নেই। স্যার এই 30 দিনের মতো করে ওই যে জরিমানার বিষয়গুলো কি ভাবে করে দিবেন বা কোনটা দেখেন না আমরা আপিলযোগ্য? কি করি ভাই, আগের প্রশ্নগুলো আপনার দেখেন, আগে থেকে আপনারা যে আগ বাড়িয়ে এত কিছু বললে হয়? আচ্ছা দেখেন, এই যে আচ্ছা স্যার। 21 দিন, অর্থাৎ সিপিসি তে 21 দিন কোথায় কোথায় আছে সেগুলো আমরা ঠিক করে দিয়েছি। দেখেন, 21 দিন শুধু একটাই আছে, আদেশ 21, মানে এই যে 21 দিন আদেশ কোথায়? আদেশ 7 আর বিধি 11, শুধু 21 দিন একটা জায়গায় বলা আছে, আর কোথাও বলা নাই। আমরা যদি এই প্রশ্নের এখানে শিখে যেতাম, তামা দিয়ে যে মূল্যবান সংশোধন, তাই তো? জি স্যার কয়দিন বয়স? 21 দিন। 21 দিনে কোথায় আছে? আদেশ কত? 7, আদেশ 7, 7 আর বিধি বিধি 11। 11 যদি এখানে থাকে। আবার দেখেন 14 দিন মেয়াদ আছে আর একটা সেকশনে, কোথায়? আদেশ 6, বিধি 18।
তাহলে এই আচ্ছা, নিচে স্যার। যা নিচেটা পারতেন কেন, উপরে যদি আমরা পড়ে আসতাম 21 দিনের কোথায় কোথায় থাকে আমরা পড়ে আসছি না? স্যার জি, ওই স্যার। যে আপনারা যে ক্লাসে যে শিটগুলো দেখাচ্ছেন এটা কি আমাদেরকে হার্ড কপি দিবেন? আচ্ছা ভাই, আমরা এই বিষয়ে আলোচনা করবো। আমাদের একটু প্রশ্ন আপনাদের পড়াতে দেন, আমাদের হার্ড কপি টপি লাগবে না, আপনারা এখান থেকে শিখে পরীক্ষায় পাশ করে যান। আপনাদের সব কপি দেওয়া হবে, আমরা যেগুলো পড়াচ্ছি সব কপি আপনাদেরকে দেওয়া হবে, সব রেকর্ডিং ক্লাসও দেওয়া হবে। না স্যার, সামনের শিটটা থাকলে একটু বুঝতে সুবিধা হতো। অবশ্য না, সিট আগে দিব না ভাই, ক্লাস নিতে পরে, ক্লাস না নেওয়ার আগে কেমনি দিব? আমাদের ক্লাসের একটা লেন্থ আছে না, ওই লেন্থের উপর চেষ্টা করে আমরা ইয়ে করবো আর কি। আচ্ছা তাহলে আমরা এই যে এই জিনিসটা উপর থেকে 21 দিন শিখে আসছি কিনা, এখন এই প্রশ্নটা এই যে আসছে, পারতেন না আপনারা 21 দিন? জি স্যার। হ্যাঁ, না পারতেন না? না তো পারার কথা না। এই যে 21 দিন শিখলাম না আমরা, সিবিসি তে 21 দিন কোথায় বলা যায় শিখলাম না? 30 দিনেরটা শেখানো হয়েছে স্যার। হ্যাঁ, তার মানে এই প্রশ্নটাই তো আবার আসছে, এই প্রশ্ন আপনারা পারবেন না? জি স্যার। এটা 14 দিন শিখালাম, 14 দিন কোথায় কোথায় উল্লেখ আছে? আর একটা বড় কথা হচ্ছে 28 দিন যেটা আছে না, আমাদের সিবিসি তে কোথাও 28 দিন উল্লেখ নাই। তার মানে আমরা এখান থেকে চারটা জিনিসই শিখছি। একটা 21 দিন, অর্থাৎ সিপিসি তে 21 দিন কোথায় কোথায় আছে, 14 দিন কোথায় কোথায় আছে, 28 দিন সিপিসি তে কোথাও 28 দিন এরকম, তাহলে প্রথমটা বাদ। অর্থাৎ 28 দিন উল্লেখ আছে সিপিসি তে, এমন কোনো নাই। 30 দিন উল্লেখ, 30 দিন কোথায় আছে, 21 দিন কোথায় আছে, 14 দিন কোথায় আছে, এগুলো যদি শিখে যায় পরে প্রশ্ন আসলে পারবেন কিনা? জি স্যার। এই একই প্রশ্ন দেখেন পরের প্রশ্নই আসছে। এই যে 21 দিন মেয়াদ কোথায় আছে দেখেন, এই যে এই অপর্যাপ্ত স্টাম্পযুক্ত কাগজে কি আছে, এই আরজি দাখিলের ত্রুটি দূরীকরণ আদালতে সর্বোচ্চ ইয়ে করে 21 দিন, এটা আমরা আগেই পড়ে আসছি। আদেশ কত? 7 আর বিধি আদেশ 6। বিধি 11, এই তো পড়ে আসছি না, এটা পারলেন, এটা পারবেন কিনা? আচ্ছা এর ভিতরে জি নতুন স্যার। দুটো জিনিস আসছে, একটা হচ্ছে 10 দিন আর একটা আছে 7 দিন, তাই না? আমরা 14 দিন তো আগে শিখে আসছি নাকি? 21 দিন। আমাদের এখানে নতুন দুটো পেলাম, একটা হচ্ছে 7 দিন, একটা পাইলাম 10 দিন। আচ্ছা দেখেন সিবিসি তে 10 দিন বলা আছে কয় জায়গায়? কয় জায়গায়? 4 জায়গায় না 3 জায়গায়? 10 দিন বলা আছে সিবিসি 3 জায়গায়, আছে তো? জি স্যার। জি স্যার। আচ্ছা 7 দিন বলা আছে সিবিসি কয় জায়গায়? 4 জায়গায়। 10 দিন বলা আছে সিবিসি কয় জায়গায়? 7 দিন, 7 দিন। এই যে 5-6 জায়গায় বলা আছে সিবিসি 7 দিন চার কোথায় জায়গায় কোথায়? স্যার। আচ্ছা এরকম একটা জিনিস আবার পড়ি, যে আর একটা প্রশ্ন আসছে দেখেন, স্থায়ী তদন্তের কমিশন প্রাপ্ত রিপোর্ট দাখিলের সময় কতদিন পাবেন? কতদিন? 3 মাস। 3 মাস সময় পাবেন। আচ্ছা 3 মাস সংক্রান্ত বিষয় কোথায় কোথায় আছে দেখেন, কয় জায়গায়? এক জায়গাতেই। দেখছেন? এই যে 3 জায়গায় আছে 3 মাস বিষয়ে ইয়ে সময় থাকে। এই 30 দিন 1 মাস সময় আমরা উপরে পড়ে আসছি না ভাই, বলেন তো? জি স্যার। 30 দিন কোথায় কোথায় আছে? এগুলো আর জি পড়ার স্যার। দরকার আছে? 2 মাসের মেয়াদ বুঝছি কোথায় স্যার। কোথায় আছে বলা? এই যে এগুলো যদি 2 মাসের মেয়াদ আছে কোথায়? 2 জায়গায়, শুধু আর কোথাও নাই। এইগুলো যদি আমরা শিখে যাই, 4 মাসের মেয়াদ কোথায় কোথায় উল্লেখ আছে, এগুলো যদি আমরা শিখে যাই পরীক্ষা আসলে পারবেন কিনা? দেন 2 জায়গায় শুধু 4 মাসের কথা বলা আছে, 2 জায়গায় শুধু 2 মাসের কথা পারা বলা যাবে আছে। স্যার। এইগুলো যদি শিখে যায় আপনারা কি এরকম টাইপের প্রশ্ন আসলে পারবেন? জি স্যার। জি স্যার। অবশ্যই। আচ্ছা আর একটা ধারা আসছে দেখেন, 30 ধারা অনুযায়ী সমন পেয়েও যদি কোনো সাক্ষী না দিলে তার জরিমানা কত টাকা হবে? এটা 200 টাকা জরিমানা হবে, 1000, 100 টাকা জরিমানা হবে, 500 টাকা না 1000 টাকা হবে? আমরা দেখেন 500। 500 টাকা জরিমানা কোথায় আছে, এই 500 টাকা সংক্রান্ত কোথায় আছে? এক জায়গায় বলা আছে 500 টাকা জরিমানা কোথায় হয় নাকি? জি স্যার। আবার দেখেন 200 টাকা জরিমানা কোথায় হয়, কয় জায়গায় বলা আছে? 2 জায়গা। 1000 টাকা জরিমানা কোথায় হয় দেখছেন? জি স্যার। আর 100 টাকা জরিমানা কোথায় হয়? সিপিসি তে কোথাও 100 টাকা জরিমানার বিধান নাই। নাই। এগুলো পারবেন কিনা ভাই আপনারা বলেন, তাহলে আমার জন্য অনেক ভালো হয়। পারবেন এরকম সিস্টেম যদি আমরা জি করি? স্যার, পারবো ইনশাল্লাহ। আচ্ছা স্থাবর সম্পত্তি অনধিকার প্রবেশের ক্ষতিপূরণের মামলা তামাদিকার কত বলেন? এই যে আদেশ 39 অনুযায়ী কত? 1 বছর, তাই তো? অনধিকার জি স্যার। প্রবেশের ক্ষতিপূরণের মামলা করতে হবে আপনাকে 1 বছরের মধ্যে। দেখেন 1 বছরে মামলা করতে হয় কত জায়গায়? আমরা এই যে একবারই শিখে যাই নাকি? যদি আপনারা যদি আমাদের একটু সময় দেন, আচ্ছা 1 স্যার বছরে বলেন। মামলা করা যায়। দেখেন এই যে আমাদের 1 বছরের মেয়াদ আছে কত? সেকশন অনুচ্ছেদ 5 থেকে 31 আর কত? 113, 114। 113, 114 এখানে আছে আমাদের। তার জি উপরের স্যার। আনসার হচ্ছে 3 বছর আর কি, 3 বছরের ভিতরে আপনাকে মামলা করতে হবে। তাহলে আমরা যদি এইটা আগে থেকে জানা থাকে যে এই অনুচ্ছেদগুলোতে কি বলা আছে, 1 বছরের। আবার আবার দেখেন খুব শর্টকাট, আবার দেখেন 32 থেকে 36 কয় বছর? 2 2 বছর। বছর।
116 থেকে 120 কত বছর? 6 6 বছর। বছর 12 বছর কত বলা আছে? 141 থেকে 121 থেকে 44 144। আমার পরে একটা প্রশ্ন দেখাচ্ছে আপনাকে। 30 বছর কোথায় বলা আছে? 45 থেকে 46। 46 এর পর। এই 46 60 পর। বছর কোথায় বলা আছে? এইগুলো যদি আপনাদের আমরা এরকম করে দিই, আপনাদের কি খুব কষ্ট হবে পড়তে? না জি স্যার। না স্যার। এই কথা বলেন, মেয়েরা কথা না জি বলে না তো আপনারা স্যার। পাস করতে পারবেন। ইজি হবে স্যার। এটা কি বেশি কষ্ট হবে আপনাদের? জি না জি না না স্যার, ইজি হবে। আরে এক অনুচ্ছেদ আপনি এক কথায় মনে রাখবেন, 1 বছর সম্পর্কে আলোচনা এই অনুচ্ছেদ 5 থেকে শুরু করে 31, আর ব্যতিক্রম আছে 113 এবং 114, মনে রাখতে পারবেন না। 2 বছর আছে 32 থেকে 36। এই 4টা সেকশনে শুধু 2 বছর সম্পর্কে বলা আছে। পারবেন না? আমরা বিশ্বাস করি আপনারা পারবেন। এরপরে যদি না পারেন, আমাদের আরো সিস্টেম আছে মনে রাখার। আচ্ছা দেখেন, স্থাবর টেনশন সম্পত্তি নিতে দখল হবে লাভের স্যার। জন্য আনীত মামলার মেয়াদ কয় বছর? 12 12 বছর, বছর। তাই তো? এই 12 বছর সম্পর্কে বলা আছে। 12 বছর কোন সেকশনে বলা আছে? আমরা উপরে পড়ছি। 116 12 থেকে বছর 120 সম্পর্কে কোথায় বলা আছে বলেন তো? 12 বছরের ভিতরে মামলা করতে হয় কত? সেকশন 121 থেকে 140। 144। 100 থেকে 121 থেকে 141। দেখেন তো 100 এখানে কোনো 15 আছে নাকি? জি স্যার, 145 ছিল? 141 না, জি না স্যার। 141 ও আছে, 144 ও আছে। 141 জি ছিল কি না? 40। জি জি স্যার, স্যার, ছিল। 141 ও আছে, 141 ছিল, 144 ও আছে। 144 ছিল। ছিল জি স্যার। স্যার। এই প্রশ্নটা একটু ভুল আছে আর কি। এটা হচ্ছে 49 হবে। এটা কি আছে? এই তিনটা আছে, এই তিনটা আছে। এই যে 145, না স্যার, 149, 146 আছে কোনটা? শুধু স্যার 46 তার মানে আপনার 12 149 বছর সংক্রান্ত 12 বছরের ভিতর মামলা করতে হয়, সেটা যদি আপনি এখান থেকে জেনে যেতেন, এই যে এই জায়গা থেকে, আপনার প্রশ্ন কি তুমি সোজা হইতো এখন না নিজে কঠিন হইতো বলেন তো? জি এই স্যার, বারবার সহজ বলছি হয়েছে। ভাই, তোমাদের আমরা কিন্তু এই যে যে প্রশ্নগুলো উদাহরণ দিচ্ছি না, এই ঠিক আছে সমস্ত প্রশ্ন কিন্তু 25 সম্মান। সালে আসছে। জি 25 স্যার। সালের প্রশ্ন, পুরাটাই 25 সালের প্রশ্ন কিন্তু। হ্যাঁ, তার মানে আমরা যদি এরকম জি প্রস্তুতি নেই, আপনি পারতেন কিনা আপনি বলেন? জি জি স্যার। স্যার, পারতাম। কনফিডেন্স থাকতে হবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ ধারা অনুচ্ছেদ গুলো ভিন্ন ভিন্ন আইনের সাথে তুলনা করে মনে রাখার পদ্ধতি, তাই তো? এটা জি কি মনে স্যার। হয় বলেন তো? এটা কেন দিয়েছি আমরা? আবার এটা দেবেন। এটা কি করলে ভালো হয়? এই যে একই টপিকটা আপনাদেরকে বললাম, মনে আছে? টপিকটা মনে আছে? ওই যে আমরা যে 7টা আইনের সাল, এই যে জি আইনের স্যার। পদ্ধতি, কত নাম্বার আইন, এগুলো যে একসাথে কম্পেয়ার করলাম না, এইগুলো একটা টেবিল আকারে যদি আপনার টেবিলের সামনে থাকে, ওইগুলোকে ভুলে যাবেন নাকি? মনে থাকবে স্যার। হ্যাঁ স্যার, ভুলবো মনে না। থাকবে। আমরা যদি এই জিনিসগুলো, যেমন সিপিসি তে রেস জুডিকেটে কোথায় বলা আছে বলেন তো? সেকশন 11। 11 দ্বারা 11 সিআরপিসি তে কোথায় বলা আছে? 403 দ্বারা 403 403। আচ্ছা, 403 এ বলা আছে। আর ইসে কোথায় বলা আছে সংবিধানে? কনস্টিটিউশনে 35 এর 2। 35 এর 2 আবার এভিডেন্স অ্যাক্টে কোথায় বলা আছে? 40। 40 দ্বারা 40 টাকা। আচ্ছা ভাই, আমরা যদি এইগুলো যদি আপনাদের এরকম মনে রাখতে বলি, যে রেস জুডিকেটের সম্পর্কে, রেস জুডিকেট খুব ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না বলেন তো? ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এগুলো যদি আমরা মনে রাখি, এখান থেকে প্রশ্ন আসে। এই যদি বিভিন্ন এই 6টা আইনের সাথে আমরা কম্পেয়ার করে মনে রাখি, তাহলে কি এটা সহজ হয় না কঠিন হয় আপনাদের জন্য? সহজ হয় স্যার। এগুলো খুবই ইজি একটা পদ্ধতি। আপনি মানুষের কি বলবো যে, আর মানে এটা এটা যে আপনারা কিভাবে বলেন যে এটা কঠিন, এটা আমার মাথায় আসে না। এর চেয়ে সহজ পদ্ধতি বাংলাদেশে আর নাই। বার কাউন্সিল পরীক্ষা যতটা সহজ, অন্য পরীক্ষা তার, কারণ 7টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্ট যদি আপনি না পারেন, তাহলে আর কি হলো? যেখানে পাইতে হবে আপনাকে 50 মার্কস, আপনাকে 100 মার্কস পেতে হবে না, আপনাকে ফার্স্ট হতে হবে না। এত সহজ হলে স্যার এত মানুষ ফেল করে কি জন্য? ওই যে ওরা টেকনিক জানে না। আপনার কি মনে হচ্ছে এখন ফেল করবেন? এই এত কথা বলার পরে কি আপনাদের মনে হচ্ছে যে আপনারা পরীক্ষা দিলে ফেল করবেন না? জি না না স্যার, স্যার। আশা করি যে না পাস স্যার, করবো ফেল করবো ইনশাল্লাহ। না স্যার। স্যার ওনার আচ্ছা কথায় কিন্তু ইনশাল্লাহ লজিক পাস আছে। করবো। আচ্ছা দেখেন, এই যে ওই আপনারা যারা পাস করছে, এদের একটু পরামর্শ টরামর্শ নেবেন। এদের এখন আমরা অভিজ্ঞতা শোনাতে পারছি না, সময় পেলে শোনাবো। আমাদের স্টুডেন্ট আছে, তারা আপনাদেরকে অ্যানালাইসিস করে বলবে যে তারা কিভাবে পাস করছে। অনেকে দেখবেন মোটরসাইকেলের উপর বসে বসে পড়ে পাস করছে, অনেকে দেখবেন চেয়ার টেবিলে পড়েও পাস করতে পারে নাই। অনেকে দেখবেন অনেকগুলো টিচার ছিল, গাইড ছিল, কিন্তু তারা পাস করে নাই। কিন্তু অনেকে দেখবে কোনো টিচার ছিল না, অনলাইনে পড়েও পাস করছে। আছে না আপনাদের মধ্যে? জি স্যার। জি জি স্যার স্যার। আছে। আর ওই যে পড়ালেখা টেবিলে পড়েছে, ও মনে করো টাকা দিয়ে মনে হয় পাস করেছে। টাকা দিয়ে যে পাস করা যায় না, আমরা ওনাকে দেখাবো। হ্যাঁ, আমাদের স্যার কিছু টাকা দিয়ে ভিডিও পাস দেবো। করা যায় না স্যার? হ্যাঁ, এইগুলো আপনাদের বলবো যে এগুলো পাস করা যায় না। আচ্ছা, এই যে আমাদের দেখেন ছোট ছোট বিষয়গুলো আগে প্রস্তুতি নিয়ে ভয়কে জয় করতে হবে নিজেকে। আমরা একটু টিপ দিচ্ছি আপনাকে আর কি। হ্যাঁ, নিজেদের আত্মবিশ্বাস। আচ্ছা, আমাদের আইন আছে কয়টা? 7টা 7টা। স্যার। তার ভিতর 7টা। সিপিসি তে 20 নাম্বার, সিআরপিসি তে 20 নাম্বার, দণ্ডবিধি স্যার। এখানে কত 60 নাম্বার, তাই তো? আমার কথা উত্তর জি দেবেন। স্যার। 60 নাম্বার। আর জি থাকলো কত? স্যার। স্যার।
40 নাম্বার। আর তার সাথে সুনির্দিষ্ট প্রতিকারে কত? 10 10। শাক পাইনি কত? 15। তার 15 মানে এনে কত? 10 আর 10 এটা 5। এখানে আছে 40 নাম্বার। এই ছোটখাটো বিষয়গুলো যদি আমরা এই সেকশন কতগুলো আছে? সুনির্দিষ্ট প্রতিকারের সেকশন আছে 58টা। তার মানে এনে আছে 165টা। এই 29টা। আর এটা কত আছে? শাক পাইনি আছে 165টা। এই সেকশন গুলো যদি আমরা সব খুঁটিনাটি পড়ি ভালো করে, এখান থেকে কি আপনি কত নাম্বার পাবেন বলেন তো? আপনি যদি এখানে খুঁটিনাটি সব বিস্তারিত পড়ি, এখান থেকে কত নাম্বার আপনারা আশা করেন বলেন? 30। 30 পাবেন? এই বলেন, কনফিডেন্সে বলেন যে স্যার আমি 30 পাবো, সব বললে আমি 30 পাবো। জি স্যার, জি স্যার 30 তো 30 পাওয়া পাবো। যাবে। আচ্ছা, আমরা মনে করেন যে না পড়ে তাও 25 পাবেন। আর এখানে প্রস্তুতি নিলে 35 থেকে 38 নাম্বার পাওয়া সম্ভব। 35 থেকে 38 আমরা ধরে নিলে আপনি 30 পাবেন। আপনি প্রস্তুতি নেওয়ার পরও কত পাবেন? 30। 30 আপনার পাশ করার জন্য কত নাম্বার লাগবে? 30। 20 নাম্বার স্যার। এই পাশ করতে কত নাম্বার লাগবে? আর 20 20 নাম্বার। 20। আচ্ছা, এই 50 দণ্ডবিধি কি কোনো 50 এই দণ্ডবিধি কি কোনো আইনের মধ্যে পড়ে? এটা কোনো জটিল কোনো না বিষয়? স্যার। শুধু ধারাগুলো মনে রাখা এবং সাজাগুলো মনে রাখা, এটা কি কোনো জটিল? জি না স্যার। এটা তো অনেক কঠিন মনে হয় এই স্যার। এখান থেকে যদি নাও পড়েন, আপনার যদি আমরা এখন একটা প্রশ্ন করি, এখানে না পড়লেও 10টা নাম্বার পাওয়া সম্ভব কিনা? এখানে মানে কোনো প্রস্তুতি নেবেন না, 10 নাম্বার পাবেন না পেনাল কোড থেকে? জি জি স্যার। স্যার পাওয়া সবথেকে সম্ভব। কঠিন মনে হয় পেনাল কোড স্যার। একদমই খুবই সহজ একটা বিষয়, এটা না পড়লেও 10 নাম্বার পাওয়া যায়। তাহলে আপনার কত হইলো? আগে ছিল 30, হলো 40। তাহলে 40 নাম্বার আমরা পেয়ে গেলাম না পড়ি, তাই জি তো? জি স্যার। স্যার। আচ্ছা, এই যে 20, এখান থেকে 20 এর ভিতরে আপনার 10, এই যে 40 নাম্বারের ভিতর আপনি না পড়ে কি প্রশ্নের আনসার দিলে 10টা প্রশ্ন সঠিক হবে না? জি স্যার পাওয়া যাবে। স্যার সিআরবি তো স্যার আমরা এখানে সিবিসি যদি না পড়ে আন্দাজও স্যার একটা পরীক্ষা দিই পাওয়া ভাই, যাবে এখানে না। যদি মনে করেন যে 40 নাম্বার আছে না, 40টা টিক যদি আমি আন্দাজে দেয়, আমি আপনাদের ক্যালকুলেশন করে বোঝাবো যে কত নাম্বার। মনে করেন আপনি 4টা প্রশ্ন দাগাইলেন না, 4টা প্রশ্নের ভিতর যদি একটা প্রশ্ন ঠিক হয়, তাহলে ভুল পাবেন কত? 1 নাম্বার। কাটা যাবে কত? 0.75। তার মানে আপনার প্লাস থাকলে কত? 0.25। তার মানে এইরকম যদি 0.25 আপনি 40টা প্রশ্ন দাগান, তাহলে তাও তো আপনি 10 নাম্বার পাবেন রে ভাই। মানে 40টাই ভুল, এই 40টা প্রশ্ন 40টা ভুল, তাও আপনি কত নাম্বার পাবেন? তাও এই কথা বলে না। 40টা প্রশ্নে আপনি 40টা নাম্বারই ভুল করেছেন, তাও আপনি 4 নাম্বার পাবেন। বিশ্বাস হয়? জি স্যার। বিশ্বাস না? 40টা প্রশ্নে যদি আপনি 40টাই ভুল করেন, তা আপনি এখান থেকে 4 নাম্বার পাবেন। আমাদের তাহলে হইলো কত? আগে পাইছিলাম 30, সেখানে পাইলাম 10। 40, সেখানে ভুল 40টা প্রশ্ন ভুল করে পাইলাম 4 নাম্বার। তাহলে কত হইলো আমাদের? 44। তাই তো? জি স্যার। তার মানে আমাদের আজ 6টা নাম্বার লাগতো পাস করার জন্য। 6টা নাম্বার আমরা এখান থেকে এই 40টার ভিতর 6টা প্রশ্ন আপনি পাবেন না, পারবেন না? পাবো স্যার। আপনি প্রস্তুত? মনে করেন সিপিসিও পড়বো না, আমরা সিআরপিসি পড়বো। আপনারা তো ওই একাডেমিক ইয়ারে পড়েছেন নাকি? জি স্যার। একাডেমিক ইয়ারে সিপিসি সিআরপিসি পড়েছেন না? জি ওইটার স্যার। আইডিয়াও যদি পরীক্ষা দেয়, এখানে 6টা নাম্বার তুলতে পারবেন না? জি জি স্যার স্যার তোলা পারা যাবে। সম্ভব। ভাই এত ভয় পাওয়ার কিছু না। আমি আপনাকে যে থিওরিটা দিলাম, যে 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 টেকনিকটা আপনাদেরকে শেখালাম, এই টেকনিক যদি আপনি মাথায় রাখেন আর এইভাবে যদি পরীক্ষা দেন, আমি বিশ্বাস করি আপনি ওই যে সমস্ত কিছু দাগায় আসবেন, এইভাবে পরীক্ষা দিলে আপনি পাস করতে পারবেন। আমার এটা কি পছন্দ হইলো না? পছন্দ হইলো না যে আমি যে টপিক এটা বললাম যে এই 4টা প্রশ্ন, এই 4টা টপিক ভালো করে পরীক্ষা নেন। এটা শুধু পড়ার জন্য পড়েন, এই 4টা আইন পড়ার, 3টা আইন পড়ার জন্য পড়েন, তা আপনি পাস করতে পারবেন। আমি লিখে দিলাম, জি আপনি পাস স্যার। করতে পারবেন। এরপরও আর কিছু বলার নাই, আপনাদের বললাম তো আমি। 40টা প্রশ্ন ভুল করলেও আপনি কত নাম্বার পাবেন? 46 নাম্বার পাবেন। 40টা প্রশ্নকে ভুল করে? না স্যার। জি জি না না স্যার। স্যার। আন্দাজে 40টা প্রশ্ন লাগালে সম্ভাবনা বলে আপনারা পসিবিলিটি অঙ্ক করেছেন না, 10টা প্রশ্ন সঠিক হবে। কারণ 4টা করে অপশন আছে, 10টা প্রশ্ন অবশ্যই সঠিক হবে। 4টা প্রশ্ন 40টা প্রশ্ন আপনার আন্দাজে লাগালে 10টা প্রশ্ন সঠিক হতেই হবে। জি স্যার। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনাদের এই যে কথাগুলো জি আগেই স্যার। বলেছি, আপনাকে 100 নাম্বার পাইতে হবে না, আপনাকে 50 নাম্বার পাইলেই হবে। স্যার 40টা আন্দাজে দাঁড়াইলে তো মাইনাস মার্কিং এ একবার 0। সেক্ষেত্রে আপনাকে 50 নাম্বার পেলে হবে, 100 নাম্বার আপনাদের পেতে হচ্ছে। আমাদের গবেষণার ফল বলছে যে আপনি 100 নাম্বার পাওয়া আপনাকে লাগবে না, আপনি 40 নাম্বার পান। 40 নাম্বার পেলে এই 50 নাম্বার বা 25 নাম্বারে। এই জন্য আমরা বলছি যে ছোটখাটো বিষয়, খুঁটিনাটি যে আইনগুলো আছে, সব ছোটখাটো যে আইনগুলো আছে খুঁটিনাটি বিষয় পড়বো, আর বড় আইনগুলোর গুরুত্বপূর্ণ বিষয় আমরা পড়বো। ঠিক আছে? জি স্যার। জি এগুলো স্যার বুঝতে পড়লে পারছি। আমরা আশা করি এটা আপনারা পারবেন। আচ্ছা, পড়ালেখা ছাড়া যে অন্য কৌশলে পাস করা যায় না, আমাদের একটা ভিডিও আছে, আমাদের এই আছে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের ওয়েবসাইট আছে, প্লাস আমাদের আমরা এই লিঙ্ক গুলো আপনাদেরকে ইসে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, চ্যাট বক্সে জি এই স্যার। লিঙ্কটা, আপনি ভিডিওটা দেখবেন যে বার কাউন্সিলে যে আমাদের যে আছে অ্যাটর্নি জেনারেল, উনি কোন কথাগুলো আমাদেরকে বলেছে। হ্যাঁ, যে এটা যে অন্যভাবে চেষ্টা করে পাস করা যায় না, এই ভিডিও, এখানে ভিডিও আছে কতগুলো, দেখবেন। আমাদের যে চ্যানেল আছে,
এই চ্যানেলটা আপনারা স্যার সাবস্ক্রাইব ফেসবুক করে না দিয়ে রাখলে ফেসবুকে চ্যাট বক্সে আমরা তাহলে দিয়ে দেবো দিলে ভালো এগুলো, হয়। হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা কিছু অ্যাডভাইস মূলক উপদেশ, এই অ্যাডভাইস মূলক ভিডিও চিত্র বানিয়েছি, যেখানে লক্ষ্য স্থির এখন চেষ্টা চালিয়ে যান, আপনি সফল হবেন। আচ্ছা, নিজেকে একটু কৌশলী হতে হবে। অন্যান্য মানুষ যে কৌশল লাগায় ওই কৌশল লাগালে আপনি পারবেন না। নিজের ভিতর কিছু কিছু কৌশল ডেভেলপ করতে হবে। সফল হতে হলে এই লক্ষ্যে পৌঁছানোর পদ্ধতি চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনি বারবার বিফল হচ্ছেন, এটা আপনার আসলে আপনার চেষ্টায় বা আপনার ওই পদ্ধতিতে সমস্যা আছে। আপনার লক্ষ্য ঠিক আছে যে আপনি অ্যাডভোকেট হবেন, কিন্তু এই অসফল হওয়ার পেছনে হচ্ছে আপনার পদ্ধতি ঠিক না। যে পদ্ধতি আপনার আগানোর কথা সেই পদ্ধতি আপনি আগাচ্ছেন না। ঠিক আছে, এখানে কিছু ভিডিও আছে, আমাদের চ্যাট বক্সে দিয়ে দিব আমরা। চ্যাট বক্স দেখে আপনারা এইখান থেকে নিয়ে দেখতে পারবেন এগুলো। আর আপনি নিয়মিত চর্চা করবেন। সবকিছু যদি নিয়মিত চর্চা করেন, এটা একসময় সফল হওয়া সম্ভব। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। নিজের নিয়ন্ত্রণে রাখা মানে কি বলেন তো? সময় যেন আপনার নিয়ন্ত্রণে না নেই। অর্থাৎ ফেসবুক, ইউটিউব এগুলো আপনি বারবার দেখতে আছেন, দেখতে দেখতে আপনি নিয়ন্ত্রণ লেস হয়ে গেছেন। অর্থাৎ ফেসবুক আপনাকে নিয়ন্ত্রণ করে, ইউটিউব আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনি ফেসবুক আর ইউটিউবকে নিয়ন্ত্রণ করতে পারেন না। সেক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণটা রাখতে হবে ওদের উপর। ওরা যদি আপনাকে নিয়ন্ত্রণ করে ফেলে তাহলে কি পারবেন? জি আরেকটা জিনিস হচ্ছে এই এই যে আপনারা কোনো প্রতিষ্ঠানের সাথে থাকতেও পারে, নাও পারে, নিজেরা নিজের চেষ্টা করতে পারেন। বড় কথা হচ্ছে আপনাদের কোনো প্রতিষ্ঠানের সাথে থাকলে কি হয়, একটা একটা সমাবেশে আপনারা গ্যাদারিং হওয়ার সুযোগ পান, একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পান। এখান থেকে শিক্ষক যে কথাগুলো বলে, যে টেকনিক গুলো বলে, সেগুলো আপনারা অ্যাবজর্ব করতে পারেন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন তা না, আপনারা অন্য অন্য কোথাও যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকবেন। আমাদের রিকোয়েস্ট হচ্ছে আপনারা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকলে ওই প্রতিষ্ঠান যে গাইডলাইন আপনাদেরকে দেয়, এই গাইডলাইনটা যদি আপনারা মেনে চলার চেষ্টা করতে পারেন, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আপনি নিয়মিত পরীক্ষা দিলে, আপনারা যদি এখানে সবসময় থাকেন, বা মানুষজন যখন মানে কোনো জায়গায় না থাকে, তখন একটা বোরিং হয়ে যায়। মনে করেন আপনি একা একা চেষ্টা করছেন, তাহলে লাখ লাখ টাকা দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থাকার দরকার কি? তাহলে যে যেভাবে পারতো ওই শিক্ষা প্রতিষ্ঠান বাদেই পড়ালেখা করে ফেলতে পারতো না, বলেন তো? জি স্যার। মানুষ চেয়েছে শিক্ষা প্রতিষ্ঠান লাখ লাখ টাকা খরচ করে বানিয়েছে, যাতে স্টুডেন্ট গুলো এক জায়গায় আসে, একটা শিক্ষক থাকে। নিজে নিজে তো ইউটিউব থেকে, চ্যাট জিপিটি থেকে তো অনেক কিছু শেখা যায়, শেখা যায় না? তাহলে আর শিক্ষা প্রতিষ্ঠানের দরকার ছিল আমাদের? জি না। এই জন্য একটা প্রতিষ্ঠানের দরকার আছে। একটা প্রতিষ্ঠান যদি থাকে, তাহলে আপনারা প্রতিষ্ঠানের সাথে থাকলে প্রতিষ্ঠান আপনাদের একটা অ্যাডভাইস দেবে। সেটা আপনাদের ইচ্ছা আর কি। আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে টেকনিক গুলো বললাম, এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে ক্লাস নেওয়ার জন্য। এবং আমাদের ক্লাস যদি ভালো লাগে, এটা আমার জন্য আর কি সার্থক। আর যদি কোনো রকম আমি মানে আপনাদের সময় নষ্ট করে থাকি, এই জন্য আপনাদের ক্ষমা প্রার্থী আর কি, যে আপনাদের এটা একটা মানে সুন্দর একটা সময় আমি নষ্ট করে দিই। হ্যাঁ, ভালো লাগছে। এই আচ্ছা, টেকনিক আপনাদের কোনো তো প্রশ্ন সবাই থাকলে আপনি বলেন, আমি আসসালামু ক্লাস থেকে চলে যাবো। হ্যাঁ, আমরা শেখার জন্য তো এটার সাথে এক হইছি। জি জি, একজন করে বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এই চ্যাট বক্সে, রেজওয়ান চ্যাট বক্সে এগুলো দিয়ে দাও। স্যার আমি জাকির বলছিলাম, একটু কথা স্যার বলতে চাই সবগুলো আপনার দিয়ে সাথে। দিছি। চ্যাট স্যার ওই বক্সে যে আপনাদের দিয়ে হোয়াটসঅ্যাপ দিছি, আমাদের গ্রুপটা লিংক গুলো আছে, দিয়ে দাও। চ্যাট বক্সে তো আসে নাই রেজওয়ান। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে ভালো হয়, যে গ্রুপ থেকে আমরা জয়েন হয়েছি, ডিফেক্টো ল স্কুল, ওই এখানে দিলে গ্রুপে স্যার। আগে দেওয়া আছে, ওই গ্রুপে আগে দেওয়া আছে। আবার অনেকে বিরক্ত হয়, অনেকে আপনারা ছাড়াও তো অনেক স্টুডেন্ট আছে, ওরা ভাবে একই জিনিস আমরা বারবার কবে দিচ্ছি। এই দেশে আমরা আচ্ছা, দিয়েছে, দেখেন ঠিক আছে। আপনাদের চ্যাট বক্সে সব দেওয়া আছে। হ্যাঁ, এই চ্যাট বক্সে দিচ্ছে আর কি। এগুলো দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল ট্যানেল সব আছে, আমাদের ওয়েবসাইট আছে একটা, আমাদের চ্যাট বক্সে দিলে তো পেজ এখান আছে। থেকে স্যার বের আমার হয়ে একটা গেলে আর বিষয় পাবো ছিল না। জানা ছিল আচ্ছা, আমি আগে তাহলে কি বেরোয় যাই নাকি? আপনাদের কোনো প্রশ্ন আছে থাকলে বলেন, না হলে আমি বেরোয় যাবো। জি স্যার একটা ক্লাস কবে কবে হবে স্যার? আচ্ছা, আমাদের কালকে থেকে আমরা বলি, আমাদের কালকে থেকে একটা ব্যাচ শুরু হচ্ছে। আগামীকাল আগামীকাল রাত 8টায় একটা ব্যাচ শুরু হবে। আমাদের ওই ওই রেজওয়ান, আমাদের ওটা ইয়েটা দিয়ে দাও, ওই যে আমাদের যে ইয়েটা চলছে ওটা দিয়ে দাও। আমাদের স্যার ব্যাচ শুরু কোনটা হবে স্যার? আগামীকাল থেকে। হ্যাঁ, আর আমাদের স্যার ইচ্ছা আছে কোনটা দেব? আগামী 15 তারিখ থেকে আরেকটা ব্যাচ শুরু করবার। আমাদের ওই যে অ্যাডমিশন যে ইয়েটা ওটা দিয়ে দাও রেজওয়ান। হ্যাঁ স্যার, ব্যানারটা দেওয়া আছে, চ্যাট বক্সে দেওয়া আছে অলরেডি। আচ্ছা আচ্ছা, আমাদের দেওয়া আছে। আমরা ওখানে আমরা ওই আগামীকাল ক্লাস শুরু করবো আর কি, ইনশাল্লাহ। আর একটা কোশ্চেন করতে ওরিয়েন্টেশন পারি? ক্লাস হবে আগামীকাল আগামীকাল থেকে, কয়টায়? স্যার আসসালামু আলাইকুম আগামীকাল স্যার। 8টায়। হ্যাঁ, জি স্যার বলেন। ক্লাসের আগে বা ক্লাসের শুরুতে যে পিডিএফ কপিগুলো পাবো, সফট কপি স্যার? এক একজন করে বলেন। হ্যাঁ, সফট কপি ক্লাসে সফট সমস্ত কপিগুলো, সফট কপি আপনারা পিডিএফ আকারে পাবেন। হ্যাঁ। তো স্যার আপনি যখন ক্লাস শুরু করবেন তখন কি আমরা ওইটা আগের দিন প্রিন্ট করে নিয়ে বসবো টেবিলে, মানে ক্লাসের সাথে সাথে, নাকি ক্লাস শেষ হলে পরে দিবেন? মানে আমরা তো বিষয়টা একটু এখানে ক্লিয়ার দেখাচ্ছি হলে ক্লাস ভালো। শেষ হলে কোন পর্যন্ত ক্লাস নিলাম, ওই অনুযায়ী আমরা আপনাদেরকে দিয়ে দিব। আর ও কেন যেন মানে মনে হয় যে এরকম আমরা হলে মনে কেমন করি হয়? যে আপনারা কি লেকচার শিট দিলে আমাদের ক্লাসের দিকে মনোযোগ না দিয়ে নিচের দিকে তাকায় থাকবেন, তখন একটু ঝামেলা হবে। ও আচ্ছা, ঠিক আপনারা তো আছে, ব্ল্যাক ওকে। বোর্ডের দিকে তাকাবেন নাকি? আমরা তো ব্ল্যাক বোর্ড আপনাকে দেখাচ্ছি, এটা এই জিনিসটা আবার জি আমরা জি। আপনাদের পরে দিই।
ওকে, থ্যাংক স্যার ইউ আমাদের ক্লাস কি শুক্রবার আর শনিবার হবে নাকি সপ্তাহে না না আলাদা? আমাদের আগামীকালকে যেটা হচ্ছে আমরা ওখানে যেয়ে মিটিং করে সিদ্ধান্ত নিব কোন কোন দিন কয়টার সময় ক্লাস হবে। আমরা সবাই আমরা ওখানে বলেই দিয়েছি, দেখেন আপনাদের ক্লাসের ব্যাপারে অনেকে চাকরি করেন, তো আপনাদের ব্যাপারটা আমরা প্রাধান্য দিয়ে ক্লাসের টাইম এবং শিডিউল ঠিক করব। স্যার লিখিত ব্যাচ কি করবেন স্যার এখন? লিখিত ব্যাচ তো এখনো শুরু হয়নি, আমরা লিখিত ব্যাচ এই যে আমরা শুরু করবো আর কি। আমরা আগামী মাসের 15 তারিখে একটা ব্যাচ শুরু করবো, লিখিত না, সেটা এমসিকিউ। স্যার আমি তো লিখিত আগে থেকে না করলে তো স্যার পারবো না স্যার লিখিত, তখন অত আচ্ছা দ্রুত অল্প পারবেন, সময়। আমরা লিখিত পিলিটাই লিখিতের মতো করে পড়াবো, আপনি যে কি পারবেন কি পারবেন এটা আমরা জানি। যে পিলি পাস করে সে রিটেনে সহজে ফেল করে না ভাই, আর একবার পিলি পাস করে স্যার, 2বার রিটেন দেওয়া যায়, আরো 1 বছর সময় পাবেন, এই চিন্তা করে লাভ না। আগে পিলিটা পাস করেন না, স্যার, সমুদ্র পাস প্রিলি হন, পাস পরে করেছি খাল স্যার। পার হওয়া কোনো ব্যাপার না। আগে তো আপনার স্যার সমুদ্রে এদিন সাঁতার কাটলে কেউ খালে ছেড়ে দিলে কি সাঁতার কাটতে পারে না? স্যার প্রিলি পাস হয়েছে স্যার, এদিন জ্বর আসছিল স্যার, 28 তারিখে পরীক্ষা হয়েছে, 27 তারিখ থেকে স্যার চিকুনগুনিয়া জ্বর স্যার, আঙুল ব্যথায় লিখতে পারিনি স্যার, এখন তো আরেকবার চান্স পাবো স্যার, এই জন্য স্যার আচ্ছা আপনার হ্যাঁ সাথে হ্যাঁ, আমি এই বললাম। জন্যই বলছি অনেকের অনেক অ্যাক্সিডেন্ট ঘটে আর কি। আমরা পিলিটা জি রিটেনের মতো স্যার, করে পড়াবো। হ্যাঁ তবু স্যার একটু আগে থেকে করেন স্যার, তাহলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে থেকে করবো, আমরা স্যার রিটেনের একটা ব্যাচ চালাবো। কোশ্চেন ছিল স্যার। স্যার ওই যে আমরা আচ্ছা স্যার আমি আইনের তাহলে নাম্বারটা বেরোয় যাই দিচ্ছি, নাকি, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দিয়ে বেরোয় যায় নাকি? ওকে স্যার স্যার। একটা কোশ্চেন ছিল। ওকে স্যার, আমার থ্যাংক তো আর ইউ কাজ স্যার, নেই, আমাদের আসসালামু ইউসুফ আলাইকুম। আছেন, ইউসুফ আপনি কথা বলেন, আমি একটু বেরোয় যাচ্ছি। হ্যাঁ জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি ওয়ালাইকুম আসসালাম, আপনারা ভালো থাকেন। আমি স্যার সবাইকে ধন্যবাদ পরীক্ষা জানাচ্ছি, হ্যাঁ এত সময় আমাকে কত দিলেন। তারিখে হ্যাঁ পরীক্ষা হতে পারে? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা কত তারিখে হতে পারে? পরীক্ষাটা হচ্ছে